শুভ সন্ধ্যা এবং বাংলাদেশে আমরা যারা শুনছি তাদের জন্য হলো শুভ সন্ধ্যা। আর আমরা যারা নর্থ আমেরিকায় আছি শুভ সকাল। যথারীতি আমাদের আজকে আ স আ প্রোগ্রাম শুরু হচ্ছে। ইভেন্ট অনলাইন আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আমাদের সাথে আছেন শুভ্রজ্যোতি চাকমা। আর আমার মন্ট্রিল থেকে আসছেন হলো সেরাম রিপন। আর আমাদের সাথে আগা এখ এখ এখনই চলে আসবে একম অঞ্জু, মণিপুরী কবি ও লেখক। শুভ্রজ্যোতি চাকমা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। উনি স্বনামেই পরিচিত। আ আমাদের বিভিন্ন পত্র-পত্রিকা হয়ে গেছেন। কি বলবো? আ সম্পাদনার সাথে জড়িত আছেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা শুভ্রদার কাছে যাচ্ছি। উনার কিছু আ মানে নিজের সম্পর্কে কিছু বলে, তারপরে উনার কাজ নিয়ে আমরা একটু আলাপ করব। ধন্যবাদ। হ্যাঁ, শুভ শুভ্রদা। সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার অত্যন্ত কাছের মানুষ হয়ে গেছেন প্রমোদ দা। আজকের আমাদের অন্য অতিথি রিপন দা। সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে যে কষ্ট করে আমাকে এখানে যুক্ত করেছেন এর জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই আর কি। আসলে ব্যক্তিগতভাবে আমি একদম চাকমা সম্প্রদায়। আমার পুরো নাম শুভ্রজ্যোতি চাকমা। আমি কাজ করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটিতে গবেষণা কর্মকর্তা হিসেবে। ইতিপূর্বে আমি বিভিন্ন দপ্তরে চাকরি করেছিলাম এবং তারও পূর্বে আমি সাংবাদিকতা করেছি প্রায় 6 থেকে 7 বছর। মোটামুটি এটি আমার সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড। তো এখানে ইনস্টিটিউটে যোগদানের পরে আমি আমাদের বিভিন্ন প্রকাশনাগুলো সম্পাদনা, মুদ্রণের ব্যবস্থা করা এগুলো আমি দেখভাল করি। তো এবং এই যে কাজটি আমি খুব এনজয় করি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড পাবলিকেশনের ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই হিসাবে জানি না কতটুকু ভালো করছি। তো যারা পাঠক আমাদের সম্মানিত পাঠক তারাই বুঝবেন। তো ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন লেখায় লেখের সাথে জড়িত। একটু আগেও বললাম যে সাংবাদিকতা করেছিলাম অনেক বছর এবং বিভিন্ন সময়ে যে প্রকাশিত আমার প্রবন্ধগুলো নিয়ে আমি গত 2019-এ একটি বই করেছি। সেটি আপনাকে একটু দেখাই যে চাকমা জাতির আত্মপরিচয় এবং পার্বত্য চট্টগ্রামের নানা প্রসঙ্গ। এটি আমার যে কি বলে বিভিন্ন সময়ে লিখিত বিভিন্ন প্রবন্ধের সংকলন এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমি বইটির সম্মানিত পাঠকদের যথেষ্ট ছাড়া পেয়েছি। কারণ পার্বত্য এলাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা লেখেন আমাদের নিয়ে কাজ করেন তাদের সাথে আমাদের মোটামুটি যোগাযোগ আছে। তো সেদিক থেকে আমার এই বইটি কিন্তু আহ, আমি বলবো না যে এত বেশি খারাপ হয়েছে আর কি, অনেকের কাছে পৌঁছেছে এবং নিজ চেষ্টায় সংগ্রহ করেছেন। তো এই বইটির বিষয়বস্তু অনেক কিছুই, তবে মূল বিষয় কিন্তু আমি যেটি বলতে চেয়েছি চাকমা জাতির আত্মপরিচয়। আপনারা জানেন চাকমারা পার্বত্য এলাকার আদি একটি জনগোষ্ঠী এবং বাংলাদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাঙালি জাতির পরে কিন্তু চাকমাদের অবস্থান অর্থাৎ সংখ্যা গরিষ্ঠের দিক থেকে, অন্যান্য দিক থেকে না, আমি এটি সবসময় বলি। তো সেদিক থেকে চাকমাদের গুরুত্ব এবং চাকমাদের যে আগ্রহ দেশে এবং বিদেশে যথেষ্ট রয়েছে। তো আমি কেন জাতি বললাম, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন অভিধা দেওয়া হয়। আপনারা জানেন 1909 সালে সতীশচন্দ্র ঘোষ একটি বই লিখেছিলেন, বিশাল একটি বই চাকমাদের নিয়ে। বইটির নাম ছিল চাকমা জাতি। তো আজকের আমাদের দুর্ভাগ্য 100 বছর পরে চাকমারা আহ এখন কখনো উপজাতি হয়, কখনো কি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হয়। যা হোক, এটি আমাদের কাছে খুবই একটি বেদনাদায়ক। আমি অবশ্যই এটি সবসময় বলি, কারণ একটি মানুষ একটি জাতিসত্তা, পূর্বে জাতি বলা হলো কিন্তু এখন বলা হচ্ছে অন্য পরিচয়ে। এটি আমাদের জন্য কোনোদিন মানে
সম্মানজনক নয় বলে মনে করি। কারণ চাকমা হিসাবে আমাদের একটি জাতির যে বৈশিষ্ট্যগুলো বা উপাদানগুলো দরকার সবগুলোতেই আছে। তাহলে আমি কেন একটি জাতিকে ক্ষুদ্র, কিংবা অন্য পরিচয়ে অভিহিত করব? এটি আমাদের কাছে বোধগম্য নয় আরকি। যা হোক, রাষ্ট্রের কাছে যেহেতু আমরা একটি স্বাধীন একটি রাষ্ট্রে বাস করি, রাষ্ট্রের যে মৌলিক নীতিগুলো আরো রয়েছে সে মধ্যে আমাদের চলতে হয়। এজন্য অনেক সময় আমাদের ইচ্ছার অনিচ্ছা সত্ত্বেও অনেকগুলো শব্দকে আমাদের গ্রহণ করতে হয়। তো সেদিক থেকে এই আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি চাকমা সম্পদের সম্পর্কে কিছুটা ধারণা দিতে আপনাকে। যে একটু আগে বলেছি চাকমারা বাংলাদেশের ২য় সংখ্যাগরিষ্ঠ জাতি এবং বর্তমানে বাংলাদেশে যদি হিসাব করে দেখা হয় তাহলে ৫ লক্ষাধিক চাকমা রয়েছে এবং বিশাল একটি জনগোষ্ঠী ভারতে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল কিংবা অন্যান্য রাষ্ট্রীয় কিছু, কিছু চাকমা বসবাস করে এবং একটি বিশাল জনগোষ্ঠী চাকমাদের একটি অংশ মায়ানমারে বাস করেন। তো সব মিলিয়ে চাকমাদের জনসংখ্যা মনে করা হয় যে ৮ থেকে ১০ লক্ষ। এই ধরনের একটা অনুমান করা হয়। অর্থাৎ সারা পৃথিবীতে। তো আপনারা জানেন চাকমারা মোটামুটি বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তাদের আদি নিবাস বাংলাদেশের বেলায় পার্বত্য এলাকাকেই মনে করা হয় এবং আপনারা জানেন যে ভারতে যারা চাকমা আছে তারা কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে চাকমাদের আদি নিবাস হিসেবে মনে করেন। সেদিক থেকে যে আমাদের বংশ পরম্পরায়, প্রজন্ম পরম্পরায় যে বিশ্বাসগুলো আছে চাকমারা লালন করেন যে পার্বত্য এলাকায় হচ্ছে আমাদের চাকমাদের আদি নিবাস। অর্থাৎ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের পর থেকে। যা হোক, চাকমাদের এই হলো সংক্ষিপ্ত পরিচয়। তো সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে চাকমাদের নিজস্ব লিপি রয়েছে এবং এই লিপি কিন্তু তারা নিজেরাই সৃষ্টি করেন। লিপিগুলোর প্রাচীনত্ব আমি বলছি একটু পরে। লিপি কারা পায় বা কারা অ্যাডপ্ট করেছে? আসলে লিপি তো তারাই ব্যবহার করতেন যারা শিক্ষার আলোয় আলোকিত ছিলেন এবং বহু পূর্ব থেকে। তো সেদিক থেকে ধারণা করা হয় যে চাকমারা বহু পূর্ব থেকে শিক্ষার আলো পেয়েছিলেন। তো কিন্তু মধ্যবর্তী সময়ে তাদের যে পার্বত্যময় জীবন, পাহাড়ময় জীবন এসবের কারণে কিন্তু তারা মূল শিক্ষা অর্থাৎ শিক্ষার আলো থেকে কিছু সময় বঞ্চিত হয়েছিলেন। এটি কিন্তু আমাদের আমরা সাধারণভাবে যেটি ভাবি বা গবেষণা করে দেখি এটা কিন্তু আমাদের প্রতীয়মান হয় এবং ধর্মের বেলাও তাই। চাকমাদের যে ধর্ম বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বিকৃতি হওয়ার সুযোগে চাকমাদের মধ্যে এক ধরনের বৌদ্ধ অনুসারী সৃষ্টি হয়েছে। এটি এখনো তারা কিছু সংখ্যক লোক এখনো আছে যাদেরকে আমরা লুরি বলি। অর্থাৎ মহাজন বৌদ্ধ ধর্মের অনুসারী চাকমাদের একটি অংশ এখনো রয়েছে এবং তারাই মনে করে যে চাকমাদের আদি ধর্ম বৌদ্ধ এবং তারা মহাযানপন্থী ছিলেন। যাই হোক, পার্বত্য এলাকা সহ বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে যারা চাকমারা রয়েছেন তারা কিন্তু আহ হীনযানপন্থী বৌদ্ধ ধর্মের অনুসারী এবং আমরা বিভিন্ন সময় বলি যে আহ বৌদ্ধ ধর্ম চাকমাদের কাছে অনেক সময় যে ধর্মের যে আলোকিত জ্ঞান চাকমাদের মধ্য দিয়ে কিন্তু অনেক ছড়িয়েছে এবং ধর্মের যে মহাপুরুষ অনেক সৃষ্টি হয়েছেন যেমন আমাদের শ্রদ্ধেয় বনবান্তে থেকে শুরু করে অনেক বড় বড় ধর্মীয় সাধক সৃষ্টি হয়েছে। তো সেদিক থেকে মনে করা হয় যে যদি চাকমারা আদি থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী না হতেন তাহলে কিন্তু একটি ধর্মের প্রতি তাদের যে অনুরাগ ভালোবাসা কিংবা বিশ্বাস এত তাড়াতাড়ি সৃষ্টি হতো না। তো যাক, এটি অন্য বিষয়, ধর্মের বিষয়। আমি আমার মূল প্রবন্ধ অর্থাৎ আজকের যে মূল আলোচ্য বিষয় সেদিকেই একটু নজর দিই। আমি একটু সম্ভবত বলেছি চাকমাদের যে লিপি আছে সেই লিপিগুলো অত্যন্ত প্রাচীন
এই লিপিগুলো আমাদের যে উপমহাদেশের যে ব্রাহ্মী লিপি থেকে কিন্তু সৃষ্ট হয়েছে। ব্রাহ্মী লিপি তো আপনারা জানেন যে আজকের যে বাংলা থেকে শুরু করে অন্যান্য লিপিগুলো রয়েছে আমাদের অনেকখানি গ্রহণযোগ্যতা পেয়েছে। এই লিপিগুলোর আদি কিন্তু ব্রাহ্মী লিপি। তো আমি আমার এক লেখায় দেখিয়েছি যে ব্রাহ্মী লিপি বিবর্তনের মধ্য দিয়ে এদেশের যে সকল লিপিগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর প্রাচীনত্ব যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা চাকমাদের যে বর্তমান যে হরফগুলো রয়েছে অর্থাৎ লিপিগুলো রয়েছে সেগুলোর প্রাচীনত্বের বৈশিষ্ট্য কিন্তু এখনো রয়েছে, যা অন্যান্য লিপিগুলোর ক্ষেত্রে নেই। আমরা বাংলার লিপির যদি দেখি তাহলে কিন্তু ব্রাহ্মী লিপির যে বিবর্তনটা হয়েছে অর্থাৎ প্রাচীনত্বের যে বৈশিষ্ট্য বাংলা হরফে কিন্তু আমরা এখনো দেখিনি, কিন্তু চাকমা হরফে রয়েছে। প্রমোদদা যদি দেখান যে আমি দেখিয়েছি একটা স্লাইড ছিল বোধহয় স্ক্রিন শেয়ারে, অর্থাৎ কুষাণ লিপি থেকে শুরু করে ওই ধরনের একটা স্লাইড আছে আর কি। আহ এখানে আমি দেখিয়েছি যে 14টি হরফে, এটি না আরেকটা আছে, আরেকটা স্লাইড আছে। 14টি হরফে প্রাচীন যে ব্রাহ্মী লিপির হরফের যে বিবর্তন গুলো আছে কুষাণ লিপি থেকে শুরু করে অন্যান্য লিপিগুলো এখনো চাকমা হরফের মধ্যে এটি হ্যাঁ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কা থেকে শুরু করে অনেকগুলো বর্ণ 14তে আছে এখানে। এই যে খ্রিস্টাব্দ পরের বা খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে শুরু করে বা অনেক শতকের এই যে মৌর্য, কুষাণ লিপি, গুপ্ত লিপি, কুটিল লিপি যে অক্ষরগুলোর যে বিবর্তন হয়েছে তার আগে ব্রাহ্মী লিপিগুলো ছিল এবং বর্তমান যে চাকমা লিপির যে সাদৃশ্য এটি আমি দেখিয়েছি আমার লেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে কা, খা, গা এগুলোর প্রাচীনত্বের বৈশিষ্ট্য কিন্তু এখনো রয়েছে চাকমা হরফগুলোতে, যা অন্যান্য হরফের নেই। আমি আরো এ বিষয়ে আরো আপনাদের কাছে আহ এ বিষয়ে আরো আমি শেয়ার করব যে কেন প্রাচীনত্ব চাকমা এই যে ব্রাহ্মী লিপিগুলো। আপনারা জানেন ডক্টর গিয়ারসন একজন খুব ভাষাবিদ ছিলেন এবং উপমহাদেশে অনেকগুলো ভাষা বর্ণমালা নিয়ে গবেষণা করেছেন। 1903 সালে ওনার একটি অনেকগুলো বই বের হয়েছিল, একটি গবেষণার ধর্মী বই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এবং 1930 সাল পর্যন্ত ওনার গবেষণা ধর্মী গবেষণা কর্মগুলো প্রকাশিত হয়েছে। তো 1903 সালে উনি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ায় ভলিউম 5 পার্ট 1 এ চাকমা হরফ নিয়ে উনি ওনার বক্তব্য, ওনার ফাইন্ডিংস, ওনার গবেষণা উনি প্রকাশ করেছেন। আমি তার তার মন্তব্য আমি আপনাদের শোনাই যে উনি লিখেছেন যে ইট ইজ রিটেন ইন অ্যান alphabet which allowing for its cursive form is almost identical with Khmer character which was formerly in use in Cambodia, Laos, Anan, Siam, and at least the southern part of Burma. This Khmer alphabet is in its turns the same as that which was current in the south of India in the 6th and 7th centuries. The Burmese character is derived from it, but much more corrupted than the Chakma. অর্থাৎ উনি যে ওনার যে বক্তব্য সেটি অত্যন্ত পরিষ্কার যে ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে দক্ষিণ ভারত থেকে শুরু করে বার্মার দক্ষিণাঞ্চলে যে সমস্ত বর্ণগুলো ছিল সেগুলো ব্যবহারের যে এক পর্যায়ে বার্মিজ ক্যারেক্টার গুলো সেখান থেকে এসছে, এবং উনি বলতে চেয়েছেন যে চাকমা হরফগুলোর চেয়ে বার্মিজ হরফগুলো অনেকখানি করাপ্টেড, অর্থাৎ এগুলো মডিফাইড করা হয়েছিল। আমি একটু আগে যেটি বলেছিলাম যে চাকমা হরফের যে প্রাচীনত্ব অর্থাৎ ব্রাহ্মী লিপির যে প্রাচীনত্ব বা কিছু বৈশিষ্ট্য আমাদের চাকমা হরফগুলোতে এখনো রয়েছে। এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়, আমরা প্রাচীনত্বকে এখনো লালন করছি আমাদের হরফের মধ্য দিয়ে। তো এখন যদি আমি বলি চাকমা হরফগুলো কেমন বা তাদের বৈশিষ্ট্যগুলো কেমন, এভাবে লিখতে কেমন। আপনারা জানেন ব্রাহ্মী লিপি কিন্তু বাম থেকে ডানে লেখা হয়, যেটি বাংলা বা ইন্ডিয়া কি বলে
হিন্দি, অন্যান্য ইয়েতে করা হয়। এবং আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চাকমা হরফগুলোতে চাকমা হরফগুলো আকারান্ত, অর্থাৎ অক্ষরটির সাথে আকার সংযুক্ত থাকে। অর্থাৎ আমরা যদি ক ক বলি, এটা না, আমাদের কা খা গা গা না, চা ছা যা যা না, এভাবেই আমাদের উচ্চারণটা হয়, সবসময় আকার একটা থাকে। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে, তাহলে অকারান্ত গুলো কিভাবে লেখা হবে, অকারান্ত শব্দগুলো কিভাবে গঠিত হবে? এটি আমি বলছি যে চাকমা হরফগুলো সাধারণত উপরে যে একটি দাগ দেওয়া হয় সেটি উবর তুল্যে বলে। এই উবর তুল্যে দিলে অর্থাৎ আকারটা অটোমেটিক এটা ডিলিট হয়ে যায়, অমিট হয়ে যায়। অর্থাৎ কাক যখন আমি বলছি, এবং এই অক্ষরগুলো কিন্তু নামও আছে আমাদের চাকমা হরফগুলো, এক একটি বর্ণের এক একটি নাম আছে। আমি যদি চাকমা হরফের কিছু ইয়েটা আপনাদের দেখায় যে চাকমা হরফগুলো আসলে কেমন, বোধহয় স্লাইডে নেই এটি, আমি আপনাদের দেখাই যে এটি হচ্ছে চাকমাদের হরফ, অর্থাৎ গোল গোল দেখতে বার্মিশ ক্যারেক্টারের মতো। এবং হওয়ারও একটি কারণ হলো যেহেতু বার্মিজ এবং চাকমা হরফগুলো একই জায়গা থেকে সৃষ্ট। তো এই হরফগুলোর যে কি বলে, আমি যদি কা, প্রথম বর্ণটি কা, এই কার উপরে একটা দাগ দিই তাহলে কিন্তু এটা ক হয়ে গেল। চার উপরে একটা দাগ টেনে দিলে মাথার উপরে, এটা হলো চা থেকে চ হয়ে যায়। এটা হলো চাকমা বর্ণের বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং আমি জানি না, আমার এখনো আমার নলেজে নেই অন্যান্য পৃথিবীতে যতগুলো বর্ণ আছে বা হরফ আছে প্রচলিত, এইগুলোতে বোধহয় এই ধরনের নেই। বার্মিজরা কিন্তু তাদেরকে উচ্চারণের বেলায় কা খা গা বলে, কিন্তু উচ্চারণের যখন শব্দ গঠন করা হয় তারা কিন্তু কা খা বলে না, কাগরি কা বলে, অর্থাৎ কাকে কাগরি কা বলে, কা বলেও কিন্তু তাদের উচ্চারণটা কিন্তু ক হয়ে যায়। তারা অন্য কোনো সাইন ইউজ করে না। অর্থাৎ অকারান্ত করার সময় তারা কোনো সাইন ইউজ করে, কিন্তু চাকমারা করেন। এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য চাকমাদের হরফের মধ্যে রয়েছে, এটি কিন্তু অন্যান্য হরফের চেয়ে মানে ভিন্ন। তো তাহলে এই যে আবার একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে চাকমা হরফের মধ্যে কিন্তু কোনো যুক্ত অক্ষর নেই। এটি ওই যে রোমানের মতো কাখা গা গা ওভাবে বলি, কিন্তু যুক্ত, যেমন বাংলা শব্দকে বাংলা যুক্তাক্ষরকে লেখার জন্য, তখন তাহলে আমি কিভাবে ইউজ করব, কিভাবে চাকমা হরফ দিয়ে এটি লিখবো, এটি হয়তো প্রশ্ন থাকতে পারে। এটির কারণ হলো এটির কি বলে সমাধান হলো যে চাকমা হরফ গুলোকে যুক্তাক্ষর লেখার জন্য মাজ্যপাত নামে একটা ব্যবহার করা। অর্থাৎ মাজ্যে একটি চিহ্ন, এটা হরফের ঠিক মাঝখানে একটি মাইনাস চিহ্নের মতো দেওয়া হয়, এটি হলো মাজ্যে পাঠ। এবং এই মাজ্যে পাঠের মাধ্যমে চাকমারা তাদের যুক্ত বর্ণগুলো লিখে থাকেন। তবে এখানে আমি একটু দেখতে পাই যে প্রাচীনত্ব, যদি একটু পেছনে যায়, স্লাইডে আমি দেখতে পাচ্ছি যে প্রাচীনত্বের যে চাকমাগুলো রয়েছে সেটি আমাদের হয়তো বলবেন অক্ষরটি অত্যন্ত প্রাচীন, কিন্তু এই প্রাচীনত্বের তাহলে কি প্রমাণ আছে? কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের চাকমা হরফে লিখিত তেমন প্রাচীনত্বের কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই। তবে আমাদের সংগ্রহে যতটুকু আছে সেটি হচ্ছে 1886 সালে, এই যে স্লাইডে দেখতে পাচ্ছেন এটি 1886 সালে ভারতের এলাহাবাদ থেকে চাকমা হরফে বাইবেল, চাকমা ভাষায় বাইবেলের কিছু অংশ, অর্থাৎ বাইবেলের বাণী কিছু প্রচার করা হয়েছিল খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে। অর্থাৎ তাদের উদ্দেশ্য এটি যে এই চাকমা হরফ এবং ভাষার মাধ্যমে চাকমাদেরকে
ধর্মে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা। 1886 সালের একটি অংশ, এই পেজটা আপনারা যেটি দেখছেন স্লাইডে, এটি হচ্ছে 1886 সালের চাকমা হরফে চাকমা ভাষায় লিখিত একটি বাইবেলের একটি অংশ, একটি পৃষ্ঠা। যাই হোক, এই যে 1886 সালের পূর্বে কিন্তু আমাদের রাঙামাটি ইনস্টিটিউটের একটি পান্ডুলিপি আছে তালপাটার উপর লিখিত, 1863 সালে এটি লিখিত। এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন আমাদের কাছে যেগুলো সংগৃহীত আছে। এটি একটু আগে যেটি বলেছি, চাকমারা যে মহাযান ধর্মের অনুসারী, সেই মহাযান ধর্মের, বৌদ্ধ ধর্মের অনুসারীদের একটি সূত্র, সায়েন্সপুলু তারার একটি অংশ। এটি বোধহয় স্লাইডে ছিল, যদি দেখান, যে প্রমোদ দা যদি দেখান, এটা না, আরো একটা আছে মনে হয়, আরো, হ্যাঁ হ্যাঁ, এটি এটি তাল পাতায় লিখিত 1863 সালের একটি চাকমা হরফের ডকুমেন্টস। এটি আমাদের ইনস্টিটিউটে জাদুঘরে আছে, মূল তালপাঠার লিখিত যেটি। এটি খন্ড খন্ড, অর্থাৎ দুটো বা তিনটা লাইনে একটি পাতা। আমরা এখানে অনেকগুলো পাতা একসাথে একটা পৃষ্ঠায় এনেছিলাম প্রকাশের জন্য, পাঠকদের দেখানোর জন্য। এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন চাকমা হরফে লিখিত ডকুমেন্টস। এর আগে কিন্তু এর পূর্বের অনেকগুলো চাকমারা ব্যবহার করতেন, কিন্তু হয়তো এই ধরনের ডকুমেন্টস গুলো হারিয়ে গেছে, কারণ চাকমারা মধ্যবর্তী সময়ে যাযাবর ছিলেন, তাদের লিখিত কোনো পান্ডুলিপি আমাদের কাছে নেই। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বিভিন্ন আহ, আহ, দুর্যোগ অথবা বিভিন্ন কি বলে এটিকে, কি বলবো আমি, যাযাবর জীবনের মধ্য দিয়েও চাকমা হরফকে যেভাবে টিকিয়ে রেখেছে, এবং কোনো বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাবাদে এটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার কি, চাকমা হরফগুলো এখনো জীবিত রয়েছে এবং তাদের যে আদি বৈশিষ্ট্যগুলো আমরা এখনো অক্ষুণ্ণ রাখতে পেরেছি। তবে যেটি বলতে হয় যে, এখন যদি বলেন চাকমা হরফ তাহলে কয়টি, এই যে প্রাচীনত্ব আমি বললাম, চাকমা হরফের যে আকারান্ত এটি বললাম, তাহলে চাকমা হরফ কয়টি এটি নিয়ে কিন্তু আমাদের উত্তর বা এখনো আমরা ফাইনালে যেতে পারিনি। তবে অক্ষরগুলো যে আছে, অক্ষরগুলো 1886 বা 1863 সালের যে প্রাচীনত্ব আমরা অক্ষরগুলো দেখিয়েছি, এটি কিন্তু আমরা পুস্তক আকারে কোনোদিন দেখিনি। অর্থাৎ অক্ষরগুলো শেখানোর জন্য, অক্ষরগুলোকে শিখনের জন্য কোনো বই প্রকাশিত হয়নি, অর্থাৎ চার্ট আকারে বর্ণগুলো ছাপা হয়নি। এটি প্রথম ছাপা হয়েছে 1903 সালে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ায়, যেটি আমি একটি অংশ, ডক্টর গিয়ারসনের একটি মতামত আমি আপনাদের পরে শুনিয়েছি। এবং তিনি একটি চার্টে, অর্থাৎ কৃষ্ণচন্দ্র দেওয়ান, তৎকালীন চাকমাদের একজন ভদ্রলোক, উনার মাধ্যমে সংগ্রহ করেছিলেন। এবং উনি তার যে এম ব্রাউন, এখানে যে সাব অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন চিটাগং হিল ট্যাক্সের, বি ব্রাউন সম্ভবত নাম, উনার মাধ্যমে সংগ্রহ করেছিলেন কৃষ্ণচন্দ্র চাকমার দেওয়ানের মাধ্যমে চাকমা হরফগুলো। এবং উনি বর্ণগুলো যে পজিশনে ছাপা থাকে বা ছাপা হওয়া দরকার, ওভাবে কিন্তু প্রথম ছাপা হয়েছে চাকমা হরফগুলো 1903 সালে। তো সেই অনেক পরে, প্রায় 1903 থেকে 56 বছর পরে আমাদের স্বগোত্রের মাধ্যমে চাকমা হরফগুলো প্রথম প্রকাশনায় আছে একটি বইয়ের মাধ্যমে। এটি হচ্ছে চাকমা প্রথম শিক্ষা। চাকমা প্রথম শিক্ষা নোয়ারাম চাকমা 1959 সালে প্রথম বই আকারে চাকমা হরফ শিখনের বই প্রকাশ করেছিলেন। এবং স্বজাতীয় স্বজাতির কি বলে মাধ্যমে এটি হচ্ছে প্রথম বই। তারপরে 1960 সালে হরকিশোর চাকমা ছাপেছিলেন চাকমা হরফগুলো বই। কিন্তু আমি অবাক হই যে এই যে চাকমা আদি হরফ, কিন্তু এগুলোর ব্যবহার আমাদের সমাজে তেমন
পূর্বে ছিল, কিন্তু ক্রমাগতভাবে ব্রিটিশ পিরিয়ডে ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার পরে একসময়ে বর্তমান বাংলাদেশ হওয়ার পরে তো তেমন একটা প্রচারে আসেনি এবং প্রকাশ পায়নি এবং ব্যবহারে আসেনি। তবে সব দিক থেকে এখন আমাদের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে চাকমা হরফগুলো বাঁচিয়ে রাখার এবং এর মাধ্যমে সাহিত্যকর্ম সৃষ্টি করার। আপনারা অনেকেই জানেন যে সরকার ২০১৭ সাল থেকে বিশেষত প্রাইমারি এডুকেশনে আমাদের চাকমা ভাষায় নিজস্ব বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রকাশ করেছে এবং এটির কার্যক্রম চলমান রয়েছে। যদিও আমরা এখনো আশাপ্রদ ফল এখনো পাইনি। আমরা আশা করি এর মাধ্যমে চাকমা বর্ণগুলোর যে টিকে থাকার জন্য যে রসদ, এটির মাধ্যমে আরো জোরালো হয়েছে। সরকার এটির গুরুত্ব বুঝেছে আমি মনে করি, এবং এর মাধ্যমে চাকমাদের যে গর্বের বিষয় হরফগুলো, এটা টিকে থাকবে, সাহিত্যকর্ম সৃষ্টি হবে। আমি যদি একটু সময় নিই তাহলে আমি যদি সরকারিভাবে যে বইগুলো হয়েছে আমি আপনাদের একটু দেখাই। এটি হচ্ছে প্রাক প্রাথমিক ক্লাসের জন্য এটি বই প্রথম। এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জন্য বই, এটি সরকারি বই, এটি প্রাইমারি স্কুলে পড়ানো হচ্ছে। এটি হচ্ছে দ্বিতীয়, এটা প্রথম, দ্বিতীয়, প্রাক প্রাথমিক এবং সর্বশেষ এটি তৃতীয় শ্রেণীর জন্য এটা করা হয়েছে। তো এই যে সরকার যে গুরুত্ব দিচ্ছেন, বা এই জন্য আমরা অবশ্যই সরকারের প্রতি কৃতজ্ঞ। এর মধ্যে একটি ভাষা আমাদের, যে আমরা সবসময় বলি ম্রিয়মাণ ভাষা, যে ভাষাগুলোর গুরুত্ব এবং অক্ষরগুলোর যে গুরুত্ব এর মাধ্যমে আরো সৃষ্টি হয়েছে। এবং মধ্যবর্তী সময়ে চাকমা হরফের যে ব্যবহারটা প্রায় লুপ্তই হয়ে গেছিল, আর চাকমাদের মধ্যেও সেটির একটা সম্ভাবনা জাগিয়েছে, অক্ষরগুলো বেঁচে থাকবে। এবং আপনারা জানেন যে ১৯০১ সালের যে সেন্সাস আমি দেখেছি, সেই সেন্সাসে কিন্তু চাকমা হরফ জানা লোক প্রায় ২,০০০-এর অধিক ছিল চাকমাদের মধ্যে। এখন আমি যদি ২,০০০ বা ২,০০০ পর্যন্ত যদি আমি দেখি, ২,০০০ পর্যন্ত একটা assumption বলি, ২০০১ সালে যদি ২,০০০ জনের অধিক চাকমা অক্ষর জানা লোক থাকে, ২,০০০ পর্যন্ত কিন্তু ওই ২,০০০ জন কিন্তু শিখেনি। চাকমা অক্ষর জানার লোক অত ২,০০০ জন ছিল না। অথচ জনসংখ্যা বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু চাকমা অক্ষর যে জানা লোকের সংখ্যা বাড়েনি। কারণ এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়নি। চাকমাদের কাছে নিজস্ব বর্ণমালাগুলো অবহেলিত ছিল। কারণ এগুলো শিখে তো কোনো লাভ নেই। চাকরি হবে না বা সার্টিফিকেট পাওয়া যাবে না। কিন্তু যারা এই চাকমা হরফগুলো টিকিয়ে রেখেছেন, তাদের একটি অংশ, যারা আমাদের সমাজে যারা নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা শাস্ত্র পরিচালনা করেন, তারা বৌদ্ধরা, অর্থাৎ আমাদের চাকমা সমাজের যে নিজস্ব চিকিৎসা পদ্ধতি রয়েছে তালিক শাস্ত্র, এই বৌদ্ধরাই কিন্তু এই হরফগুলো বাঁচিয়ে রেখেছেন। সে সাথে একটু আগে যেটি বলেছিলাম, আমি মহাজনী বৌদ্ধ যারা ছিলেন, অর্থাৎ লুরি, আমাদের চাকমাদের সমাজের মধ্যে অন্যতম ধর্মীয় গুরু লুরিরা, তারাও কিন্তু চাকমা হরফগুলো বাঁচিয়ে রেখেছেন এবং তাদের ধর্মীয় গ্রন্থগুলো চাকমা বা সূত্রগুলো চাকমা হরফে লিখিত। যেটি আপনারা স্লাইডে দেখেছেন যে সায়েন্সগুলো তারা ১৮৬৩ সালের যে সায়েন্সগুলো, তারা এটি লুরিদের কর্তৃক লিখিত। এবং সেই পরে আমরা অনেকগুলো পান্ডুলিপি কিন্তু যে বিশেষত আগরতারা, তাদের ধর্মীয় গ্রন্থের নাম আগরতারা, আগরতারার সূত্রগুলো অর্থাৎ তারাগুলো সবগুলো চাকমা হরফে লিখিত। তবে একটি জিনিস হলো, প্রাতিষ্ঠানিক শিকনের চাকমা হরফ প্রাতিষ্ঠানিকভাবে শিকনের কোনো সুযোগ ছিল না বলে হয়তো এই যে মধ্যবর্তী সময়ে চাকমা হরফ অনেকেই জানেন না। আমাদের প্রায় ২ থেকে ৩টি প্রজন্ম চাকমা হরফ শিকনের কোনো সুযোগ পায়নি।
কিন্তু বর্তমান সময়ে এসে অনেক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেহেতু সরকারিভাবে এটা চালু হয়েছে। শুধু সেগুলো না, আমাদের যে পার্বত্য এলাকার ক্ষেত্রে মারমাদের জন্য করা হয়েছে এবং ত্রিপুরাদের জন্য করা হচ্ছে, যদিও ত্রিপুরারা রোমান হরফে তাদের ভাষাকে লিখছেন বা সাহিত্যকর্ম সৃষ্টি করছেন। তো মোটামুটি মূল যদি আমার কথা হয়, প্রমোদ দা, এটি হচ্ছে আমার মূল বক্তব্য। যদি এর মধ্যে কোনো কিছু আহ, অবশিষ্ট থাকে, তাহলে আমি পরে যদি সময় সুযোগ হয় তাহলে কিন্তু আবার সংযুক্ত হব, আবার বলবো আর কি। তো আপনার কাছে ফিরে আহ, যায় আপাতত। না দাদা, অনেক ধন্যবাদ। আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলেছেন। আসলে আমিও একটু ডিস্টার্ব ছিলাম, কারণ ওই যখন শুরু করে ওই একদম অঞ্জু যিনি আমাদের সাথে থাকার কথা ছিল, তো তো ওনার আবার একটু ওইখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম, তো সেই কারণে ফোনও আসছে। এর জন্য আমরা যখন শুরু করি তখন আমি একটু মনটা একটু মানে কিছু বিক্ষিপ্ত ছিল আর কি, সেখানে ওইভাবে আমি গুছিয়ে বলতে পারি নাই। অনেক ধন্যবাদ। তারপরে উনি এখনো চেষ্টা করছে, ওইখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আর যান্ত্রিক ত্রুটি যেটা বলি। তো অনেক কিছু জানলাম আমরা চাকমা লিপির বা আমরা যেটা বলি যে লিপির ধারাবাহিকতা, তো ওইটা নিয়ে আমরা আরো আলাপ করব। আর বিশেষ করে আপনার ওই কাজ সম্পর্কেও, যে বইটা আপনি করেছেন প্রবন্ধ সংগ্রহ, ওইটা নিয়েও আমি আরেকটু আমরা গভীরে যাব। ওইটা যাওয়ার আগে আমাদের সাথে আছেন হলো ওই সেরাম রিপন, বাংলাদেশের, আমরা বলবো যে সিলেটের মণিপুরীদের, আমরা জানি যে মণিপুরী ভাষা নিজস্ব লিপি আছে, বাংলাদেশে হয়তো সেভাবে কি নেই, আহ, সেভাবে প্রচলিত এখনো আমরা করে উঠতে পারি না, সরকারিভাবেও এখনো শুরু হয়নি। এখন যেটা করছি সেটা হলো ব্যক্তিগত উদ্যোগে বা কোনো কোনো ইনস্টিটিউশন বা এনজিও, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগ বলবো, কিছু কাজ শুরু হয়েছে। আমরা সেরাম রিপনের কাছে যাই। সেরাম রিপনের আর একটা পরিচয় হলো সে আমাদের যে মণিপুরি মিরর, ওইটার এডিটর হিসেবেও, এক্সিকিউটিভ এডিটর হিসেবেও কাজ করছেন বা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লেখালেখি তো আছেই, কবিতা এবং অনুবাদ, মাঝে মধ্যে প্রবন্ধও লেখেন। তো আমরা সেরাম রিপনের কাছে যাই, বা মণিপুরি লিপি বা মণিপুরি ভাষার বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থা সে সম্পর্কে আমরা কিছুটা জানি। আমরা চাকমা ভাষা বা চাকমা লিপি সম্পর্কে কিছুটা জানলাম। এবার আমরা নিজের কিছুটা পরিচয় দিয়ে বা আপনার নিজের যদি কোনো কাজ থাকে ওইটা নিয়ে সংক্ষিপ্তভাবে বলে, তারপরে আমরা বাংলাদেশে মণিপুরীদের যে লিপি বা মণিপুরি ভাষা চর্চার একটু মানে সহজ ভাবে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ, সেরাম রিপন। দাদা অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় দাদা, আজকের সঞ্চালক তিনি সুব্রজিতি দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। এবং যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং এই যে আদিবাসী সাহিত্য নিয়ে যে মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান আমাদের মূলত প্রমোদ দাদা এবং বা চারটি সংগঠন যেটি শুরু করেছেন, তার ধারাবাহিকতায় আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, মণিপুরি ভাষা, মণিপুরি লিপি, চাকমা লিপি এবং এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি করার সুযোগ করে দিয়েছেন। এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানি দাদাকে, প্রমোদ দাদাকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আসলে সত্যি কথা যদি বলি, আমি মণিপুরি স্ক্রিপ্ট, মণিপুরি লিপি এবং মণিপুরি ভাষা, এই বিষয়গুলো তো অত্যন্ত ব্যাপক এবং গবেষণার বিষয়। এই বিষয়ে বলার জন্য আসলে আমি যথেষ্ট যোগ্য লোক নই, আমি এটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু দাদা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার কিছু পঠন পাঠন থেকে আমি যে ধরনের যে তথ্যগুলো পেয়েছি, যে ধারণাগুলো পেয়েছি, লিপি, মণিপুরি লিপি এবং মণিপুরি লিপির বাংলাদেশে বর্তমান অবস্থা, সরকারি পৃষ্ঠপোষকতা কি পর্যায়ে রয়েছে, আমাদের মণিপুরি জনগণের মধ্যেই বা নিজেদের মধ্যেই বা কি ধরনের সচেতনতা রয়েছে, এই বিষয়গুলো একটু উল্লেখ করার চেষ্টা করব। একই সাথে মণিপুরি লিপি বা মণিপুরি ভাষা নিয়ে যখন কথা বলা হয় তখন প্রাসঙ্গিকভাবেই কিন্তু ভারতের কথাটা চলে আসে। ভারতের মণিপুর এবং প্রাসঙ্গিকভাবে ভারতের রাষ্ট্রীয় যে উদ্যোগগুলো আছে সেই প্রসঙ্গগুলোতে এবং ইতিহাসের কথাটা একটু হলেও চলে আসে প্রাসঙ্গিকভাবে। আমি বাংলাদেশে মণিপুরি লিপি কি অবস্থায় রয়েছে, তার চর্চারই বা কি অবস্থা, এই প্রসঙ্গটা, এই প্রেক্ষাপটটা একটু পরে আসি। তার আগে আমি ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি।
মণিপুরি ভাষাটা তিবেতু বর্মন, মণিপুরি ভাষা পরিবারের তিবেতু বর্মন এর কুকি চীন শাখার অন্তর্ভুক্ত একটি ভাষা। এই ভাষাটি, মণিপুরি ভাষাটি ভারতে 1992 সালের 20 আগস্ট ভারতের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। এই 8ম তফসিলে কিন্তু ভারতে প্রচলিত 22টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে এই 8ম তফসিলের মাধ্যমে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর অর্থাৎ পিএইচডি স্তর অবধি মণিপুরি ভাষা একটি বিষয় হিসেবে পড়ানো হয়ে আসছে, এবং স্নাতক স্তর অবধি মণিপুরি ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়। এটি বেশ আগে থেকেই করা হয়ে আসছে, কিন্তু লিপির প্রসঙ্গটা আরেকটু ভিন্ন। আর প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার যে মণিপুরি ভাষাটাকে ভারতের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা প্রদানের দাবি কিন্তু এখন জোরেশোরে ভাবে এর মধ্যে জনগণের মধ্যে তো আছেই, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মধ্যেও এই দাবিটি আছে যে মণিপুরি ভাষাটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের জন্য। সেটি ভারতেও এখনো হয়নি। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ভারতে 2006 সাল থেকে মণিপুরি স্ক্রিপ্টে সরকারিভাবে লেখাপড়া চালু করা হয়ে গেছে, এবং 2015 সালে এই মণিপুরি লিপিতেই প্রথম সেকেন্ডারি অর্থাৎ ম্যাট্রিকুলেশন পরীক্ষা তারা দিয়ে ফেলেছে, এবং স্নাতক পরীক্ষাও তারা দিয়ে ফেলেছে এই মণিপুরি স্ক্রিপ্টে, যেটি সরকারিভাবে 2006 সাল থেকে চালু হয়েছে। এখন আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপটে একটু সংক্ষিপ্তভাবে যাই, তাহলে আমরা দেখি যে 1800 শতক অবধি মণিপুরি ভাষা লেখার জন্য নিজস্ব লিপি ব্যবহার করা হতো, কিন্তু এর প্রথম ব্যবহার সম্বন্ধে কোনো উল্লেখযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায়নি। মণিপুরের রাজা মাইডিমু পামহেইবা মণিপুরে হিন্দু ধর্মের প্রবর্তন করেছিলেন। তিনি মণিপুরি লিপির ব্যবহার নিষিদ্ধ করে দেন এবং তার পরিবর্তে বাংলা লিপি গ্রহণ করেন। বর্তমানে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে বাংলা লিপির পরিবর্তে মণিপুরি লিপির ব্যবহার করার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলো, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক্ষেত্রে মণিপুরের নিজস্ব লিপি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে চলেছে। 1800 শতাব্দীর শুরুতে মণিপুরের হিন্দু ধর্মে রূপান্তরিত রাজা পামহেইবা বাঙালি হিন্দু ধর্ম প্রচারক শান্তিদাস গোস্বামীর প্ররোচনায় অনেক মণিপুরি বইপত্র, নথিপত্র নষ্ট করে ফেলেন, পুড়িয়ে ফেলেন। ইতিহাসে এই ঘটনাকে পুয়া মেই থাবা বলে উল্লেখ করা হয়। এই ঘটনা মণিপুরি ভাষা এবং লিপির ব্যবহার এবং তার প্রসারে স্থায়ীভাবে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 1709 সাল এবং 20 শতাব্দীর মাঝামাঝি সময় অবধি মণিপুরি ভাষা লেখার জন্য বাংলা লিপি ব্যবহার করা হতো। 1940 এবং 1950-এর দশকে মণিপুরি পণ্ডিতরা প্রাচীন মণিপুরি বর্ণমালাকে ফিরিয়ে আনার জন্য প্রচার শুরু করেন। 1976 সালে একটি লেখক সম্মেলনে মণিপুরি সব পণ্ডিতরা মিলে অবশেষে বর্ণমালার একটি নতুন সংস্করণ তৈরিতে সম্মত হন। এই বর্ণমালায় বেশ কিছু অতিরিক্ত বর্ণ ছিল, যেগুলির দ্বারা প্রাচীন মণিপুরিতে অনুপস্থিত কিন্তু আধুনিক মণিপুরিতে উপস্থিত ধ্বনিগুলোকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। বর্তমান মণিপুরি বর্ণমালা প্রাচীন মণিপুরি লিপির পুনর্গঠিত রূপ। 1980-র দশকের শুরু থেকে মণিপুরের বিশ্ববিদ্যালয়গুলিতে মণিপুরি বর্ণমালা শেখানো হয়ে আসছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এর প্রাচীনতা, মণিপুরি লিপির প্রাচীনতা, মণিপুরি ভাষার প্রাচীনতা। এই বিষয়ে মণিপুরে আমরা যদি বিশেষজ্ঞদের যে আমরা লেখাগুলো পাই, তাদের ঐতিহাসিকদের যে মতামতগুলো পাই, তাতে মণিপুরি ভাষা এবং মণিপুরি ভাষা তো যথেষ্ট প্রাচীন বলেই স্বীকৃত, এবং মণিপুরি লিপিও যথেষ্ট প্রাচীন বলে স্বীকৃত। আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটির
নৃবিজ্ঞান বিষয়ের এক প্রফেসর, ওনার সাথে আমার বেশ কয়েক বছর আগে এই প্রসঙ্গে একবার আলাপ হয়েছিল, সুযোগ হয়েছিল ওনার সাথে কথা বলার। তো তিনি ওনার একটা লেখায়ও উনি বলেছিলেন যে ওনার গবেষণায় তিনি পেয়েছেন যে মণিপুরী লিপির বয়স 3000-এরও অধিক। তো এই বিষয়টা স্বীকৃত বিষয় নয়। তিনি তার লেখা থেকে গবেষণা থেকে উনি এটা পেয়েছেন বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এই বিষয়েও এই কত সালে মণিপুরী লিপির আবির্ভাব হয়েছিল সেই বিষয়টা কিন্তু ঐতিহাসিকরা একই একটা মতে নির্দিষ্ট করে ওনারা উপসংহারে আসতে পারেননি। ব্রাহ্মী লিপির আবিষ্কার অর্থাৎ 11 শতকের পরে এই লিপির আবির্ভাব হয় বলে অধিকাংশ বিশেষজ্ঞের কিন্তু ধারণা। মণিপুরী লিপির অরিজিন প্রসঙ্গে যদি প্রসঙ্গে একই কথা বলা যায়, এটি কোন অরিজিন থেকে উদ্ভব হয়েছে এই বিষয়ে কিন্তু ভিন্ন ভিন্ন ডিসকোর্স চালু রয়েছে। ব্রিটিশ রাইটার, ইন্ডিয়ান রাইটার এবং মণিপুরী রাইটারদের মধ্যে এ ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু রয়েছে। কারো কারো মতে এটি চাইনিজ লিপি থেকে এসেছে বলে বলা হয়, কিন্তু এ মতের বিরোধীদের বক্তব্য হলো চাইনিজ স্ক্রিপ্ট হলো অর্থাৎ চাইনিজ লিপি হলো পিক্টোগ্রাম, কিন্তু মণিপুরী লিপি পিক্টোগ্রাম নয়। হাডসনের মতো কিছু ব্রিটিশ রাইটারদের মতে এটি দেবনাগরী থেকে উদ্ভব হয়েছে বলে বলা হয়। মণিপুরী রাইটারদের মতে আবার বলা হয় এটি নিজস্ব প্রক্রিয়ায় স্বতন্ত্রভাবে তৈরি বলে মত প্রকাশ করা হয়েছে। আবার তাদেরই কিছু অংশ দ্রাবিড় দেবনাগরী থেকে এসেছে বলে মত প্রকাশ করেছেন। সুতরাং এ ব্যাপারেও উপসংহারে পৌঁছানো খুবই মুশকিল। ভারতে 2001 সালে তফসিলভুক্ত ভাষাগুলোকে মেশিন ট্রান্সলেশন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে হিন্দি ভাষা এটিএম মেশিনে এখন ব্যবহার করা হচ্ছে, মণিপুরী ভাষাও এখন এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আরেকটি খুব ভালো একটা সুযোগ হয়েছিল ভারতের মণিপুর বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ইউংখাম যশবন্ত সিং, ওনার সাথে ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল 2014 সালে। তো আমরাও মণিপুরী লিপির প্রসঙ্গে ওনাকে আমরা অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম, ওনার অরিজিন, তার আবির্ভাবের বয়স এবং সরকারি পৃষ্ঠপোষকতার কি অবস্থা। তো তিনিও অরিজিনের ব্যাপারে, মণিপুরী লিপির উদ্ভবের ব্যাপারে তিনিও কোনো উপসংহারে আমাদেরকে দেননি। অর্থাৎ তার নিজস্ব একটি বক্তব্য দিয়েছেন, নিজস্ব মত প্রকাশ করেছেন তার গবেষণা থেকে প্রাপ্ত মত, কিন্তু তিনিও কোনো উপসংহারে পৌঁছাননি যে এত সাল থেকে এত শতক থেকে মণিপুরী লিপির উদ্ভব হয়েছে বা তার অরিজিনটি ঠিক কোন অরিজিন থেকে উদ্ভব হয়েছে সেটিও তিনি কিন্তু সুনির্দিষ্ট করে সেই সাক্ষাৎকারে উল্লেখ করেননি। তো সুতরাং বলা যায় যে এই বিষয়টা গবেষকদের উপরেই ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে। এখন আমি যদি বাংলাদেশে মণিপুরী ভাষা এবং লিপি নিয়ে যারা কাজ করেছেন এর মধ্যে সর্বাগ্রে একেশ্বর রামের নাম উল্লেখ করতে হয়। এই বিষয়ে মণিপুরী লিপির বিষয়ে কিন্তু ওনার বেশ কিছু লেখা রয়েছে, ওনার এই বিষয়ে ওনার লেখা বইও রয়েছে। তো প্রাসঙ্গিক বিবেচনা থেকে আমি ওনার একটা লেখা থেকে এই বিষয়ে মণিপুরী লিপি বিষয়ক একটা প্রবন্ধ থেকে আমি কিছু অংশ উল্লেখ করছি। মণিপুরী ভাষার নিজস্ব পদ্ধতি আছে। খ্রিস্টীয় প্রথম শতকে মণিপুর রাজ পাখাঙ্গা এই লিপির উদ্ভাবন করেন বলে ইতিহাসে উল্লেখ মেলে। তখন এর সংখ্যা ছিল 18। পরে সপ্তদশ শতাব্দীতে মহারাজা খাগেম্বা কর্তৃক উচ্চারণকে অধিকতর প্রমিত করার লক্ষ্যে গুরু উচ্চারণের আরো 9টি বর্ণ সংযোজন করা হয়। ফলে মণিপুরী লিপির মোট সংখ্যা দাঁড়ায় 27টি। এছাড়া আছে 8টি হসন্ত বর্ণ এবং 8টি অক্ষর চিহ্ন বা কার। মণিপুরী বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আলাদা কোনো বিভাজন নেই। তবে বর্ণমালায় 3টি বর্ণ আছে যা স্বরধ্বনি হিসেবে স্বীকৃত। বাকি স্বরধ্বনিগুলো এ বা আতিয়া বর্ণের সাথে বিভিন্ন অক্ষর চিহ্ন যুক্ত করে তৈরি করা হয়। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে মহারাজ গরিব নেওয়াজের শাসনামলে মণিপুরে হিন্দু ধর্মের ব্যাপক বিস্তৃতি লাভের প্রেক্ষাপটে ধর্মপ্রচারকের পরামর্শে রাজা হিন্দু ধর্মকে মণিপুরের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা দেন এবং প্রাচীন ধর্মের বিভিন্ন দেব দেবীর মূর্তি ও উপাসনালয়
যেমন ধ্বংস করেন, তেমনি মণিপুরী লিপিতে রচিত প্রাচীন প্রায় সমস্ত গ্রন্থাবলী জড়ো করে ভস্মীভূত করেন, যেটি আমি আমার প্রথম দিকেও এই ঘটনাটি উল্লেখ করেছি। তো আমি একেশ্বরের লেখা থেকে আরেকটু উদ্ধৃত করছি। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মহারাজ ভাগ্যচন্দ্রের শাসন আমলে বাংলা অঞ্চল থেকে আগত চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের বিভিন্ন গ্রন্থাবলী, যা বাংলা ভাষায় রচিত, সেগুলোর সাথে অধিকতর নৈকট্য সৃষ্টির প্রয়োজনে মণিপুরী লিপির পরিবর্তে বাংলা লিপিতে মণিপুরী ভাষা লেখার পদ্ধতি প্রচলিত করা হয় এবং ক্রমশ তা জনপ্রিয় হয়ে ওঠে। সেই থেকেই মণিপুরী ভাষা বাংলা লিপিতে লিখিত হয়ে আসছে। অবশ্য বর্তমানে আবার মণিপুরে প্রাচীন মণিপুরী লিপি পুনঃপ্রবর্তন করা হয়েছে এবং মূল মণিপুরী লিপিতে লিখিত পাঠ্য বই দিয়ে স্কুল এবং কলেজে পাঠদান করা হচ্ছে। আগামী 1 বা 1.5 দশকের মধ্যে মণিপুরে বাংলা লিপির ব্যবহার বন্ধ করে মণিপুরী লিপি পরিপূর্ণভাবে চালু করা হবে বলে অনুমিত হচ্ছে। প্রচুর বিতর্ক সত্ত্বেও সাধারণভাবে বিশ্বাস করা হয়ে থাকে যে মণিপুরী লিপি ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত। মণিপুরী বর্ণমালার অনুপম বৈশিষ্ট্য হলো এর প্রতিটি মূল বর্ণের নামকরণ করা হয়েছে মানবদেহের একটি অঙ্গ প্রত্যঙ্গের নামানুসারে। যেমন মণিপুরী বর্ণমালার প্রথম বর্ণ হলো কক, যার অর্থ মাথা। এই বর্ণের বাংলা প্রতিবর্ণ হলো ক এবং শব্দে যখন ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ হয় বাংলা ক বর্ণের মতো। মণিপুরী বর্ণমালার দ্বিতীয় বর্ণ সম, যার অর্থ চুল। এর বাংলা প্রতিবর্ণ দন্তস্ব এবং শব্দে ব্যবহারের সময় এর উচ্চারণ হয় বাংলা দন্তস্ব এর মতো। একইভাবে মণিপুরী বর্ণমালার পরবর্তী বর্ণগুলো হলো লাই অর্থাৎ ললাট, মিট অর্থাৎ চক্ষু ইত্যাদি। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামানুসারে মণিপুরী বর্ণমালার নামকরণ এক অনন্য নিদর্শন এবং সম্ভবত পৃথিবীতে নজিরবিহীন। এটি আমি উল্লেখ করলাম একেশ্বরামের মণিপুরী লিপি এই প্রবন্ধে, এই বিষয়ে একটি প্রবন্ধ থেকে। তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে তার ঐতিহাসিক এবং তার ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট। এবার আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, সংক্ষিপ্তভাবে যদি বাংলাদেশে এখন এই মুহূর্তে এই বর্তমানে মণিপুরী লিপি কিভাবে প্রচলিত হচ্ছে, মণিপুরীদের মধ্যে তার কতটুকুই বা আবেদন রয়েছে এবং আগ্রহী বা কতটুকু, সচেতনতা বা কতটুকু, সেই বিষয়ে যদি আমি আসি তাহলে আমি প্রথমে বলতে চাই যে মণিপুরীদের মধ্যে নিজেদের মধ্যেই কিন্তু মণিপুরী লিপি যে একটি লিপি রয়েছে সেই বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মণিপুরীর অধিকাংশ জনগণের মধ্যে খুব একটা ধারণা ছিল না। বাংলা ভাষার মধ্যে বসবাস করে বাংলায় লেখাপড়া করে বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চার মধ্যে থেকে কিন্তু মণিপুরীরা একটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যেরকমই হয় বাস্তবে সেরকম ভাবে কিন্তু মণিপুরী লিপি প্রসার, মণিপুরী ভাষার প্রসার এবং মণিপুরী সংস্কৃতি চর্চা, সেই বিষয়গুলো কিন্তু অনেকটা কি বলবো, একটা অবলোকিত পর্যায়ে ছিল। কিন্তু আমরা যদি 1990 সালকে যদি একটা সময় ধরি এবং বর্তমান সময়টাকে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে বলা যায় যে 1990 সাল বা 90 দশক বা তার আগে যে অবস্থা ছিল, এখন মণিপুরী জনগণের মধ্যে নিজস্ব লিপি, নিজস্ব ভাষায় কথা বলা, নিজস্ব সংস্কৃতিকে কিভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সচেতনতা অনেক বেড়েছে। এবং এক্ষেত্রে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের করার পরে, রেভলিউশন হওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো আরো সহজভাবে সামনে এসেছে বলে আমার ধারণা। এখন প্রাতিষ্ঠানিকভাবে চর্চার যে অবস্থা, দাদা শুভ্রজ্যোতি দাদা যেটা বলেছিলেন যে সরকারিভাবে ক্ষুদ্র জাতি সত্তা যে রয়েছে তাদের ভাষাগুলোকে সরকারিভাবে পড়ানোর যে প্রচেষ্টা সরকার 2017 সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে, সেখানে কিন্তু মণিপুরী ভাষা দুর্ভাগ্যজনকভাবে এখনো অন্তর্ভুক্ত হয়নি। তো আমরা মণিপুরীরা আশা করে যে এই ভাষাটি, মণিপুরী ভাষাটি সরকারি যে শিক্ষা কার্যক্রম সেখানে
অচিরেই অন্তর্ভুক্ত হবে। তাতে করে কিন্তু মণিপুরি ভাষার চর্চার, মণিপুরি লিপির প্রসার, এই বিষয়টাতে সরকারিভাবে একটা সরকারিভাবে যখন এটা শুরু হবে তখন যে ব্যাপকভাবে তার জোরালো একটা ইয়ে পাবে বলে আমার ধারণা। এটি একটা বিষয়। আর অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তি উদ্যোগে এবং সাংগঠনিকভাবে যদি আমরা দেখি, 1990 সালের দিকে প্রথম বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ নামে যে সংগঠনটি রয়েছে, যেটি এই আলোচনা, এই 1 মাস ব্যাপী যে আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছে, তার অন্যতম আয়োজক বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এবং তার কর্ণধার একেশ্বরাম। 1990 সালের দিকে মণিপুরি লিপি প্রচারের জন্য তাদের সংগঠন থেকে এক ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো সেটি খুব যে ফলপ্রসূ হয়েছিল সেটি কিন্তু বলা যায় না, খুব সীমিত আকারেই সেটা হয়েছিল। আমি নিজে দেখেছি যে একটা ছোট বই, মণিপুরি লিপি শিক্ষার বই, মণিপুরি বর্ণ সম্বলিত এবং তার প্রাসঙ্গিক কিছু তথ্য সম্বলিত একটা বই, একটা খুব ছোট একটা বই সেই সংগঠন থেকে তৈরি করা হয়েছিল এবং এটা স্কুল পড়ুয়া এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে এটি তারা প্রচার করা শুরু করে, বিতরণ শুরু করে এবং তার মণিপুরি লিপিকে শিখার একটা সীমিত প্রচেষ্টা শুরু হয়েছিল তখন। এটা 1990 সালের দিকে, কিন্তু পরবর্তীতে এটা থেমে যায়। এটা 2-3 বছর বোধহয় চলে এবং এটা খুব সীমিত পর্যায়ে থাকার পরে খুব একটা ব্যাপকতা অর্জন করতে পারেনি এই প্রচেষ্টা, কিন্তু একটা শুরু হয়েছিল সেই সময়ে। পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদই 2008 সালে আরেকটি উদ্যোগ তারা শুরু করে, মণিপুরি ভাষা উৎসব নামে। সেখানে মণিপুরি ভাষাকে, মণিপুরি লিপিকে নতুনভাবে মণিপুরীদের মধ্যে প্রচার করার, এটাকে পঠন পাঠন করার, এটাকে অনুশীলন করার আরেকটি আনুষ্ঠানিক প্রজেক্ট তারা শুরু করে সংগঠনের পক্ষ থেকে। সেটি মোটামুটি 2008 থেকে তারা শুরু করেছিল। এটি মোটামুটি ভাবে জনপ্রিয় হয় এবং এটি একটা এটা অনেকাংশে ফলপ্রসূ হয়েছে বলে আমরা এটা বলতে পারি। যার কারণে এই 2008 থেকে এই প্রজেক্টটা শুরু করার পরে, মণিপুরি লিপি শিখার প্রজেক্টটা শুরু করার পরে মণিপুরি ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয় এবং এটাকে তারা এখন চালিয়ে যাচ্ছে। মণিপুরি এর ফলশ্রুতিতে আমরা দেখি যে অনেক মণিপুরি ছেলে মেয়ে এবং অনেক বয়স্ক লোকও এই প্রচেষ্টার কারণে মণিপুরি ভাষা এখন লিখতে পড়তে পারে, মণিপুরি লিপিতে লিখিত বই এখন তারা পড়তে পারে। এখনো যদিও এটাকে অনেক জনপদের আরো এটাকে ছড়িয়ে দেওয়ার, আরো ব্যাপকভাবে করার, প্রচার করার আরো অনেক সুযোগ রয়েছে। মণিপুরি সাহিত্য সংসদ যেটা উল্লেখ করলাম, তারা সীমিত সামর্থ্যের মধ্যে কিন্তু এই বিষয়টা তারা শুরু করেছিল এবং এটা এখনো তারা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা একটা পরীক্ষা নেয় এই লিপির উপরে, ভাষার উপরে, মণিপুরি ভাষার উপরে তারা অনানুষ্ঠানিকভাবে প্রতি বছর তারা পরীক্ষা নেয়, অর্থাৎ একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য থেকে তারা এটা প্রচার করার, এটাকে অনুশীলন করার একটা সুযোগ তারা তৈরি করে যাচ্ছে এবং তারা এটা চালিয়ে যাচ্ছে। আরেকটি সংগঠন ইসিডিও অর্থাৎ বা একদো নামে আরেকটি এনজিও সংস্থা, তারাও পরবর্তীতে এই প্রচেষ্টায় যুক্ত হয়, অর্থাৎ মণিপুরি লিপি প্রসারে তারাও তাদের নিজস্ব শিক্ষা পদ্ধতির মাধ্যমে তারা একটা শিক্ষা পদ্ধতি তৈরি করে, একটা টেক্সট বইও তারা তৈরি করে তাদের এনজিওর পক্ষ থেকে এবং তারাও মণিপুরীদের মধ্যে এই মণিপুরি লিপিটা অনুশীলন করার জন্য তারাও তাদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আরেকটি সংস্থার উদ্ভব হয়, সেটিও মণিপুরি কবি গবেষক একেশ্বরাম মূলত ওনার নেতৃত্বেই তৈরি হয়, বাংলাদেশ মণিপুরি ভাষা গবেষণা সংস্থা নামে। এই সংগঠনটি শুধুমাত্র মণিপুরি ভাষা এবং লিপির প্রচার এবং প্রসার এবং তার গবেষণার উদ্দেশ্য নিয়েই এই সংস্থা শুরু হয়েছিল একেশ্বরামের নেতৃত্বে এবং তারাও তাদের একটা টেক্সট বই তারা নিজেরা তৈরি করে প্রণয়ন করে, মণিপুরি লিপির টেক্সট বই, এবং এই টেক্সট বইয়ের মাধ্যমে তারা এই অনুশীলনের লেখাপড়া শুরু করার, মণিপুরি লিপিতে লেখাপড়া শুরু করার একটা প্রচেষ্টা তাদের মাধ্যমে সাংগঠনিকভাবে এখনো এটা চলমান আছে। তো এই হলো মোটামুটি ভাবে, এই হলো প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে বাংলাদেশের মণিপুরি লিপি চর্চা, ভাষা চর্চার এই হলো মানে মোটামুটি একটা অবস্থা। আরেকটা বিষয় যেটা উল্লেখ করা দরকার বলে আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা যদি একটু নিবিড়ভাবে দেখি এই বিষয়ে, আমাদের যারা সামাজিক মাধ্যম যারা ব্যবহার করেন, তরুণ প্রজন্মের, বিশেষ করে শিক্ষিত বলা যায়, শিক্ষিত তরুণ প্রজন্মের একটা অংশ, তাদের মধ্যে এক ধরনের চেতনাবোধ আমরা দেখতে পাই। এই বিষয়ে তারা বিভিন্নভাবে তাদের নিজের মতো করে তারা আম, এই বিষয়গুলোকে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এই লিপিটা যে কেন প্রয়োজন, মানে নিজেদের একটা লিপি, এটা আমাদের সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, সেটা আমরা দীর্ঘকাল নানা ঘটনাক্রমে আমরা এটা চর্চা হারিয়ে ফেলেছি। আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের পুয়া মেইথাব যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে এইসব নানা ঘটনার প্রেক্ষাপটে আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত মণিপুরি লিপির প্রচলন এবং তার প্রচার, তার শিক্ষার থেকে সুযোগ থেকে বঞ্চিত ছিল। খুদ মণিপুরেও, বাংলাদেশের মণিপুররা তো আছেই, খুদ ভারতের মণিপুরেও দীর্ঘকাল ধরে বাংলা ভাষাতেই মণিপুরি ভাষাটি লেখা হয়ে আসছিল, বইপত্র লেখা হয়ে আসছিল। যাই হোক, এখন এটি তরুণ প্রজন্মের মধ্যে বাংলাদেশে একটা সচেতনতা বোধ আমরা দেখছি, এবং এটা খুব ভালো বলে আমার ধারণা। এটাকে ইয়ে করা দরকার, এটাকে অত্যন্ত পজিটিভ ভাবে আমাদের দেখা দরকার বলে আমার ধারণা। যেটা আমি বিশেষভাবে উল্লেখ করি যে কয়েকজন মণিপুরি লিপি সম্পর্কে তারা যেটা নিজেরা তারা এই লিপিটাকে কিভাবে পড়তে হয় আগে তারা এটা অধ্যয়ন করেছেন। তারপরে আমরা দেখলাম যে ফেসবুক এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে তারা এটাকে প্রচার করার জন্য তারা একটা স্কুলিং এর মতো একটা পাঠশালা আকারে আধ ঘন্টা বা 40 মিনিটের একটা ভিডিও তারা তৈরি করছেন। তো কনথৌজম শিল্পী নামে একজনের কথা আমি উল্লেখ করতে চাই। উনার একটা প্রচেষ্টা আমি দেখেছি। উনি নিজে মণিপুরি লিপি শেখানোর জন্য অনলাইনে ফেসবুক ভিত্তিক একটা পাঠশালা উনি এখন চালিয়ে যাচ্ছেন। তো এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত উদ্যোগ, এবং এটা সচেতনতার বহিঃপ্রকাশ বলেই আমি মনে করি। তো মণিপুরীদের মধ্যে নিজস্ব লিপিটাকে চর্চা করার এই সচেতনতা এখন হয়েছে, যদিও এটা ব্যাপকভাবে আরো ব্যাপক পর্যায়ে জনগণের গভীরে যাওয়ার সুযোগ রয়েছে, এবং সরকারিভাবে তো পৃষ্ঠপোষকতার হ্যাঁ রিপন, আমি এই জায়গায় থামাতে চাচ্ছি, কারণ আমরা দীর্ঘক্ষণ আলাপ করলাম তো, কারণ এটা নিয়ে টেকনিক্যাল বিষয় বা লিপির উদ্ভব, লিপির চর্চা বা ওইটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করবো। কারণ আমি আজকে যে বিষয়টা এখানে নিয়ে আসছি, আমাদের দুজন বিশেষজ্ঞ বলবো না, যারা এই ব্যাপারে সম্যক ধারণা রাখেন বা লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড না হলেও অন্ততপক্ষে নিজেদের মাধ্যমে বা নিজেদের লেখায় পড়ায় বা নিজেদের কিছু চর্চা করছেন, এর জন্য আমি তুলনামূলকভাবেও না, জাস্ট আমি সমান্তরালভাবে দেখতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন চাকমাদের জনসংখ্যা যেমন অনেক, এবং এখন কিছুটা হলেও সরকারি পৃষ্ঠপোষকতা বলবো না, সরকারি অথবা শুরু হয়ে গেছে, এবং মণিপুরে এখনো শুরু হয়নি, কিন্তু আগামীতে হবে। তো এবার আমি সুব্রতার কাছে আসতে চাচ্ছি ওনার কিছু কাজ নিয়ে এবং ওনার যে ব্যক্তিগত যে চিন্তাধারা ওইগুলা নিয়ে আরেকটু। আমি আর ওই লিপির উদ্ভব বা ওইটাতে আমি যাচ্ছি না, ওইটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করবো। আমি জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত আপনাদের বা আপনাদের চাকমা লিপির যে ব্যবহার, এখন আমরা জানি যে ইউনিকোডে বা কম্পিউটারাইজড হয়ে গেছে, বা আমরা যেটা বলি ডিজিটালাইজ করা, তো এরপরেও এই চর্চা যে ব্যাপকভাবে হচ্ছে না। সেদিন অবশ্য তিয়াসা চাকমা কিছুটা উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই, এই যে সরকারি মাধ্যমে তো কিছুটা শুরু হচ্ছে, নট হয়তো, কিন্তু তারপরেও যে আমাদের নিজেদের মধ্যে যে ওইটার যে খুব একটা গ্রহণযোগ্যতা বলি বা সবার মধ্যে ব্যাপক সাড়া জাগানো, ওইটা এখনো হচ্ছে না কেন? আচ্ছা, ধন্যবাদ প্রমোদ দা। আসলে আমি আমার প্রথম আলোচনায় সামান্য কিছু হয়তো ভুলে গেছি। ওই যে চাকমা হরফের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কিছু দু এক মিনিট বলি। আপনারা জানেন যে আধুনিক প্রযুক্তিতে কিন্তু চাকমা হরফটা এখন ব্যবহার করা যাচ্ছে, এবং সর্বশেষ যে প্রযুক্তি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডিভাইসে, এটা কিন্তু চাকমা হরফে লেখা যায়, এবং ফেসবুকে তো যাই। তো সব মিলিয়ে আজকের যে অগ্রগতি আজ পর্যন্ত চাকমা হরফের, বিশেষ দুজন তরুণের বিশেষ উদ্যোগ রয়েছে। আমি তাদের নাম বলে তাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই জানাই। তারা হচ্ছে বিভূতি চাকমা নামে এক
আমাদের জুনিয়র ছোট ভাই এবং জ্যোতি চাকমা, তারা এই দুজন মিলে, বিশেষত বিভূতি তার নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থ ব্যয় করে অনেকগুলো কি বলে আহ, আন্তর্জাতিক সংস্থার সাথে, মাইক্রোসফটের সাথে যোগাযোগ করে তারা কিন্তু বর্তমান চাকমা হরফকে আধুনিক প্রযুক্তিতে ব্যবহারের উপযোগী করে তুলেছে। তার আগে আমি তাদের মধ্যে অবশ্য চাকমা হরফের ফন্ট করেছিলাম। আমি নিজস্ব একটা আলাম নাম দিয়ে। আমাদের ইনস্টিটিউট যেটি করেছে সেটি যদিও আকসমি ফন্ট, এটি অ্যান্ড্রয়েডে করা যায় না। তো সব মিলিয়ে আজকের অগ্রগতি, চাকমা হরফের যে ব্যবহার কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। শুধু সেটি না, সরকারি উদ্যোগের পাশাপাশি এখানে যে সমস্ত সাহিত্য এবং অন্যান্য সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু চাকমা হরফ ব্যবহার করছে। আমি এটির প্রথম আমি একটু পেছনে যাই। ১৯৯৭ সালে যখন পার্বত্য চুক্তি হয়, তো সেটির মাধ্যমে যেহেতু বলা হয়েছে যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ পার্বত্য চট্টগ্রামে করা হবে। তো আমি বিশেষত রাঙামাটিতে দেখেছি অনেকগুলো সংগঠন চাকমা হরফ শিখনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, যাতে করে তারা প্রায় অন্তত প্রাথমিক স্কুলে মানে কি বলে চাকরি পাবে, যেহেতু প্রাথমিক মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা শুরু হবে। আমি নিজেই দেখেছিলাম কিন্তু ওই চাকমা হরফ শিখনের যে উদ্যোগ রাঙামাটিতে। তো যা হোক, সে উদ্যোগ কিন্তু অনেক দিন ধরে নিমিষে মানে কি বলে ঝিমিয়ে ছিল। সরকারিভাবে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা সংযুক্ত করা হয়নি এবং দীর্ঘদিন পরে 2017 সালে প্রায় 20 বছর পরে, চুক্তির 20 বছর পরে শুরু হয়েছে। এটি আমাদের, যদিও দেরিতে হয়, এটি আমাদের জন্য অনেক কি বলে শুভ উদ্যোগ আরকি, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো চাকমা হরফ কেন ব্যবহার বা ইয়ে করা হয় না, এটির কিন্তু বিভিন্ন ফোরামে আমাদের মধ্যে আলোচনা। কেন চাকমারা চাকমা হয়ে চাকমা হরফ জানেন না বা শেখার আগ্রহ তাদের মধ্যে কম? এটির একমাত্র কারণ, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় শিক্ষার একটা পর্যায়ে রয়েছি এবং কয়েক প্রজন্ম। তো সেদিক থেকে চাকমা হরফ শিখনের কোনো উদ্যোগ আমাদের সামাজিকভাবেও নেই কিংবা প্রাতিষ্ঠানিকভাবেও নেই। তো সেদিক থেকে অনেক প্রায় ২ থেকে ৩ প্রজন্ম চাকমা হরফ শিখনের কোনো সুযোগ পায়নি আমাদের চাকমাদের মধ্যে, এবং তাদের মধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছিল চাকমা হরফ শিখনের কাজটি। তো আজকের এই পর্যায়ে এসে অনেকের কাছে কিন্তু আগ্রহ জন্মেছে। কারণ চাকমা হরফ শেখার পরে তাদের হয়তো চাকরি হবে বা একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা অগ্রাধিকার, আলাদা একটা যোগ্যতা হিসেবে তাদের বিবেচনা করা হবে। এই সুযোগে কিন্তু অনেক কি বলে শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছে তারাও শিখছে। এবং আমি একটি সংগঠনের কথা অবশ্যই এখানে বলব যে চাকমা সাহিত্য বা নামে একটি সংগঠন রয়েছে। আমাদের এক জুনিয়র ভাই এটি পরিচালনা করে এবং তারা প্রায় ১০,০০০ এর অধিক চাক আ চাকমা হরফ শিখিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে। এবং আমাদের ইনস্টিটিউটের মধ্য দিয়েও কিন্তু আমরা অনেকজনকে শিখিয়েছি। বিশেষত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে শিখিয়েছি। ৫০০ শতাধিক শিক্ষককে আমরা রাঙামাটি ইনস্টিটিউটের মাধ্যমে চাকমা হরফ শিখিয়েছি। এবং অনেক কলেজ আ ছাত্রকে শিখিয়েছি। তো এই যে শিকনের ফলে কিন্তু এখন চাকমা হরফ জানা কি বলে আ লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং যে এই যে বললাম একটু আগে, মোবাইল ডিভাইসে বা আধুনিক প্রযুক্তির যে মোবাইল অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাচ্ছে, এটির সুবিধা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের চাকমা হরফের ব্যবহার আজকেও বোধহয় আমাদের এই আলোচনার কমেন্টে অনেকে লিখেছেন, চাকমা হরফে লিখছেন আরকি কমেন্ট গুলো। যাক, এটি আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। তবে এখানে আমি আ আ কিছুটা কখনো হতাশ হই। চাকমা হরফের ব্যবহার, আমাদের সমন্বিত উদ্যোগ আ এখনো সৃষ্টি হয়নি। যদিও সরকারিভাবে পাঠ্যপুস্তক সৃষ্টি হয়েছে। এটির কারণ চাকমা হরফ দীর্ঘদিন যে ব্যবহার হয়নি, তার একটি প্রভাব আমাদের চাকমাদের মধ্যে রয়েছে। যার কারণে আমি অবাক হই একটি আ কারণ দেখে, প্রমোদ দা,
বোধহয় বাংলা হরফ শেখানোর জন্য এতগুলো বই প্রকাশিত হয়নি বাংলা ভাষায় বা বাংলা অক্ষর। কিন্তু চাকমা হরফ শিখানের বোধহয় আমি যতটুক মানে খবর নিয়েছি বা আমার লেখায় রেফারেন্স এসেছে, প্রায় ৩০ টিরও অধিক বই ভারত, বাংলাদেশ থেকে শুধুমাত্র চাকমা হরফ শিখনের বই বের করা হয়েছে এবং বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগে। তো এই হরফগুলোর যে ব্যবহার বা সমন্বিত কোনো উদ্যোগ কিন্তু চাকমা সমাজ করতে পারেনি। সমন্বিত বই প্রকাশ করতে পারেনি। যার কারণে এই যে বর্ণের ব্যবহার, বানানের ব্যবহারের মধ্যে আমরা ভিন্নতা দেখতে পাই। বিশেষত ভারতের সাথে আমাদের চাকমাদের যে সমস্ত উচ্চারণ এবং বর্ণের ব্যবহার বা চিহ্নের ব্যবহার এবং বাংলাদেশের যে চাকমাদের যে চিহ্নের ব্যবহার, বর্ণের ব্যবহারটা কিছুটা তফাৎ বানানের ক্ষেত্রে দেখতে পাই। যেমন বাংলা ভাষার ক্ষেত্রে আমরা কলকাতা কিংবা ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যে কি বলে আ এটাকে কি বলি? মানে বানানের ক্ষেত্রে যে একটা কি বলে অ্যা 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 ঐক্যমত্য দেখি আমরা বানানের ক্ষেত্রে শব্দের ব্যবহারে বা বর্ণের ব্যবহারে। কিন্তু চাকমাদের কোনো ক্ষেত্রে কিন্তু এটি আমরা বৈপরীত্য দেখি। বিশেষত আ যে এটির একটি কারণ হলো চাকমা হরফের যে আদি বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিশেষত চাকমারা মাঝে যে চিহ্নটা ব্যবহার করেন অনেকে এটি মানেন না। না মানার কারণে আমাদের যে চাকমাদের মূল ধ্বনিটা, চাকমা উচ্চারণের কিছু ধ্বনি কিন্তু আছে, যেটি চাকমা হরফ ছাড়া বাংলা অথবা রোমান হরফে কিন্তু প্রকাশ করা যায় না। চাকমাদের নিজস্ব কিছু টোন আছে। এই টোন কিন্তু তাদের নিজস্ব বর্ণমালা দিয়ে প্রকাশ করতে হয়। অন্য ভাষায় অন্য বর্ণে যদি আপনি লিখেন তাহলে কিন্তু করতে পারবেন। এটি কিন্তু এজন্য আমাদের চাকমা হরফটা জানা দরকার এবং চাকমাদের ধ্বনিগুলো প্রকাশের জন্য চাকমা হরফটা জানা জরুরি। তো এই যে আমাদের বৈপরীত্য বা অথবা যে ভিন্নতা, ব্যবহারের যে ভিন্নতা এটির আ স সমন্বিত উদ্যোগ একটু দরকার আছে চাকমা হরফ ব্যবহারে। না হলে কিন্তু আমরা মানে সামনে আগাবো কিন্তু আবার দেখবো যে পেছনে আমরা চলে যাচ্ছি। এবং এই যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিকনের যে উদ্যোগটা বর্তমানে ক্লাস 3 পর্যন্ত আছে, এটি কিন্তু অন্তত ৫ম শ্রেণী পর্যন্ত নেওয়া দরকার। যদি প্রয়োজন পড়ে বা চাকমা হরফ যদি আরো অতিমাত্রা উচ্চ ক্লাসে নেওয়া যায়, তাহলে কিন্তু এই বর্ণমালার চর্চা, ভাষার চর্চাটা আমাদের বৃদ্ধি পাবে। নাহলে কিন্তু হবে না। তো আমি আপনি আমার ব্যক্তিগত কাজের কথা বলেছেন। আমি যদি এখানে একটু মনোযোগ দিই। আমি ইনস্টিটিউটে যোগদানের পরে কিন্তু আ বিশেষত প্রকাশনার কাজটি আমি করছি। ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত যতগুলো প্রকাশনা হয়েছে আমাদের ইনস্টিটিউটে সবগুলো আ আমি করেছিলাম। বিশেষত বিজু সংকলন, বিশেষত বিজু মানে হলো বৈশু সাংরাই বিজু বা বৈশুক। এই উৎসব উপলক্ষে পার্বত্য এলাকায় বিশেষ একটা আগ্রহ সৃষ্টি হয়। অর্থাৎ সাহিত্য কর্ম সৃষ্টির একটা বিশেষ প্রেরণা যোগায় আমাদের এই বিজু উৎসবটি। আমরা দেখতে পাই সেই ১৯৭২ সাল থেকে কিন্তু বিজু উপলক্ষে আমাদের পার্বত্য এলাকা থেকে বিভিন্ন সংগঠন সংকলন বের করছেন এবং এই সংকলনে নিজস্ব ভাষা, বর্ণমালা কিন্তু অনেক সাহিত্যকর্ম সৃষ্টি হচ্ছে। এজন্য আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আ কি বলে আমার সম্পাদিত অনেকগুলো সংকলন এবং গ্রন্থ আ প্রমোদদা দেখাচ্ছেন। এছাড়াও অনেকগুলো গ্রন্থ রয়েছে যেগুলো আমি করেছি কিন্তু আমি ওখানে সহযোগী সম্পাদক হিসেবে আমার নাম রয়েছে। সেগুলোর আমি এখানে দিইনি। তো আসলে এই যে বিজুর কথা বললাম যে আমাদের সাহিত্যকর্ম সৃষ্টি হওয়ার পেছনে যে বিজু উৎসবটা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে। বিভিন্ন সংগঠন সংকলন প্রকাশ করছেন এবং আমাদের এর মাধ্যমে আমাদের নিজস্ব ভাষা বর্ণমালার যে চর্চা দিন কিন্তু বাড়ছে এবং এখানে বিশেষত নিজস্ব হরফ এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে এখানে জুম এস্থেটিক কাউন্সিল রাঙামাটি এবং পার্বত্য এলাকার একটা বিশেষ কি বলে আলোকিত সংগঠন বলবো আমি। জুম এস্থেটিক কাউন্সিল যাক, তারা প্রতিবারে এবং নিজস্ব ভাষায় তাদের একটি নীতি নির্ধারণী
আছে যে কোনো গল্প, কবিতা, প্রবন্ধ তারা কিন্তু কি বলে বাংলা ভাষায় ছাপবে না। অর্থাৎ আপনি যদি কবিতা লিখেন তাহলে কিন্তু অবশ্যই চাকমা ভাষায় লিখতে হবে। অর্থাৎ প্রবন্ধ, শুধুমাত্র প্রবন্ধগুলো বাংলা ভাষায় তারা এলাও করেন। অন্যান্য অন্যান্য ধর্মীয় লেখাগুলো কিন্তু তারা নিজস্ব ভাষায় লিখতে হবে। সে মারমা হোক, চাকমা হোক, কিংবা মণিপুরি হোক, কিংবা কিয়াং মুরুং রুসাই, যে ভাষায় হোক। অর্থাৎ এখানে যে মাতৃভাষার চর্চাটা আমাদের বিভিন্ন সংগঠনগুলো পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের মধ্যে যাক কিন্তু অন্যতম সংগঠন। অনুরূপভাবে যদি আমি সরকারি প্রতিষ্ঠানের কথা বলি, আমাদের ইনস্টিটিউট গুলো কিন্তু বর্তমানে আইন বলে আমাদের মাতৃভাষার চর্চার কোনো বাধা নেই, এবং নিজস্ব হরফ ব্যবহারের কোনো বাধা নেই, আমরা এটা করতে পারছি। এবং আমি জানি যে ইতিমধ্যে খাগড়াছড়ির ইনস্টিটিউট থেকে কিন্তু নিজস্ব হরফে কি বলে একটি উপন্যাসও ছাপা হয়েছে, এবং তারা মাতৃভাষা নামে একটি পত্রিকাও করেন নিজস্ব ভাষা এবং বর্ণমালায়। এবং আমি জানি অনেক লেখক আমাদের মধ্যে, আমি এখানে সরোজদার কথা বলবো, সরোজ কান্তি চাকমা, বিশিষ্ট গীতিকার শিল্পী। উনি পেশায় একজন শিক্ষক। উনি একটি বই করেছিলেন, মেঘগুলো দেবার আজি নামে একটা উপন্যাস করেছিলেন চাকমা হরপে। এবং এখানে অনেকগুলো ধর্মীয় কি বলে গুরু, বৌদ্ধ ধর্মীয় আহ কি বলে ধর্মীয় গুরু, তারাও কিন্তু অনেক সূত্র চাকমা হরপে, তাদের বৌদ্ধ ধর্মীয় সূত্রগুলো চাকমা হরপে, চাকমা ভাষায় করেছেন। এর মাধ্যমে আমরা চাকমা হরফগুলোর যে ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। তবে একটি জিনিস হলো, এখানে আমাদের সমন্বিত উদ্যোগ নেই। অনেকেই যে প্রমিত বানান যে হওয়া দরকার, এটি কিন্তু আমরা এখনো এটির উদ্যোগ এখনো নিতে পারিনি। যার কারণে আমরা বিভিন্ন ডিভাইসে অথবা বিভিন্ন মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা বিভিন্ন লিখনীতে ভিন্ন ভিন্ন বানান কিন্তু আমরা দেখতে পাই। এটির উদ্যোগ হয়তো আগামীতে হবে। এটির কারণে যে আমাদের চাকমা ভাষা বা বর্ণমালা চর্চা হচ্ছে না তার নয়, এটা কিন্তু করে যাচ্ছে। এবং অনেকেই বিনা শ্রমে, বিনা কি বলে আর্থিক আহ, লাভে এটা করেই যাচ্ছেন। অর্থাৎ স্বজাতির যে ভাষা, সংস্কৃতি এবং বর্ণমালা যে এটা বাড়ানো দরকার, এটি কিন্তু করেই যাচ্ছে। তো সেদিক থেকে বর্তমান সরকার, আমি অবশ্যই বলবো যে তাদের বিশেষ একটা কি বলে সহানুভূতি, সহযোগিতা রয়েছে। এই যে ভাষা বর্ণমালা ব্যবহার এবং চর্চা করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে। এবং আমাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশে বর্তমানে 7টি প্রতিষ্ঠান রয়েছে, ও যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ভাষায় সংশ্লিষ্ট জাতির মধ্যে এটা করতে পারে। ভাষা চর্চার ক্ষেত্রে, বর্ণমালা চর্চার ক্ষেত্রে আমাদের কোনো এখন কোনো বাধা নেই, আমরা করতেই পারছি। তবে আমাদের এখানে সমন্বিত উদ্যোগ হলে আরো আমাদের প্রচেষ্টা, আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রগুলো আরো সুন্দর হবে, সাবলীল হবে, এটি আমি মনে করি। প্রমোদ দা। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমি আপনার এই কাজ সম্পর্কে, চাকমা জাতির আত্মপরিচয় এবং পার্বত্য চট্টগ্রামের নানা প্রসঙ্গ, এই বইয়ের প্রসঙ্গে আছি। যদিও এটা বলছেন যে আপনি বিভিন্ন হ্যাঁ, আমি প্রবন্ধের হয়তো সামান্য বলেছি দাদা। হ্যাঁ, আমি হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ আমি ডিটেলসে আমি বলেছি, কারণ বলতে আমি পারবো একটু, আসলে। হ্যাঁ আমি একটু ভিতরে যেতে চাচ্ছি, একটু ডিপলি। তো আপনার আচ্ছা, এই, আচ্ছা। হ্যাঁ এই আ- বইয়ে বা হুম, আপনার এই প্রবন্ধগুলো আমার পড়ার সৌভাগ্য হয়নি এখনো। আহ, আমি জানি না, আগামীতে খুব কি বলবো, নিয়ার ফিউচার আই উইল ব্রিং দ্য বুক। তো এখানে আপনি কি বলতে চেয়েছেন? মানে আমি একটু ডিটেলসে যেতে চাচ্ছি, কারণ চাকমা জাতির হ্যাঁ, আত্মপরিচয় এখানে সম্পর্কে তো আপনি একটু প্রবলেম নামটা, আছে, আমি যেটা শুনেছি। হ্যাঁ, জি, বলেন। এখানে হলো যে চাকমা হুম, জাতির আত্মপরিচয় এবং পার্বত্য চট্টগ্রামের নানা প্রসঙ্গ। দ্বিতীয় অংশটি হলো আমাদের শুধুমাত্র চাকমা বিষয় নয়, এই গ্রন্থে যে সংকলিত আমার প্রবন্ধগুলো, সে হুম, অন্যান্য হুম, প্রবন্ধ, অন্যান্য বিষয়েরও প্রবন্ধ রয়েছে, যার কারণে বইটির হুম, নাম এই ধরনের আমি করেছি। হুম, তবে হুম, প্রাধান্য দিয়েছি চাকমা জাতির আত্মপরিচয়। অর্থাৎ চাকমাদের, যদিও এই নামকরণের ক্ষেত্রে আমি আমার যে বৈশিষ্ট্য বা নামকরণের যে সার্থকতা আমি যদি বলি একটি হুম, বইয়ের অথবা লেখনীর, সেটির হুম, হয়তো পুরো মাত্রায় এটি ফুটে ওঠেনি, এটি আমি স্বীকার করি। তবে আমি চেষ্টা করেছি চাকমাদের যে আত্মপরিচয়, চাকমাদের যে উৎস, অর্থাৎ চাকমারা কোন তাদের আদি নিবাস, তাদের চাকমা টাইটেল কিভাবে হলো,
এবং চাকমা কেন হলো, বা তাদের যে বর্তমান শিক্ষার ব্যবস্থা, এখানে আমি বিশেষভাবে শিক্ষার যে ইয়েটাও তুলে এনেছি। মানে শিক্ষা প্রসারের চাকমাদের শিক্ষা কেন মানে যেভাবে এগিয়ে আসার কথা বা এগিয়ে থাকার কথা, যেভাবে এগিয়ে কেন যায়নি এই বিষয়ে আমি বলেছি। চাকমা হরফের ব্যবহার নিয়ে বলেছি। এখানে চাকমা এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমি বলেছি একটি প্রবন্ধে। চাকমাদের মধ্যে আধুনিক সঙ্গীত এবং সাহিত্য কর্ম কিভাবে সৃষ্টি হয়েছে সেটি আমি বলার চেষ্টা করেছি। এবং এখানে যে আমাদের, আপনি জানেন, পাঠ্যপুস্তকে কিন্তু আমাদের জাতিসত্তা নিয়ে, শুধু চাকমা না, অন্যান্য জাতিসত্তা নিয়ে যে সমস্ত ভ্রান্তিগুলো বা ভ্রান্ত তত্ত্বগুলো দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি লিখেছি। তারপরে সংস্কৃতি কিভাবে প্রসারিত করা যায় সে বিষয়ে একটি প্রবন্ধ রয়েছে ভিতরে। এবং সর্বশেষ যেটি চাকমাদের আত্মপরিচয়, সর্বশেষ একটি প্রবন্ধে, এটা আমি সর্বশেষ সংযুক্ত করেছি ওই আমার গ্রন্থে। যেমন আমি যদি শিরোনামগুলো বলি বইটির, আমি আপনাকে একটু জানাই। জাতিসত্তার উদ্ভব সম্পর্কিত ধারণা, অর্থাৎ চাকমারা জাতিসত্তার কিভাবে উদ্ভব হয়েছে এটির বিষয়ে, এবং বর্তমান ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশে কিভাবে আগমন ঘটে সেটির একটি ইয়া, এবং চাকমাদের বীরত্ব গাথার সংকোচন। অর্থাৎ চাকমারা জানেন যে বা চাকমারা বিশ্বাস করেন তারা আগে মানে বীরের জাতি ছিল, তাদের দেশ ছিল, তারা যোদ্ধা ছিল, এবং পরে কেন এই অবস্থায় বর্তমান অবস্থায় হয়েছে, বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে সেটির একটি কারণ হয়তো আমি বলার চেষ্টা করেছি। এবং চাকমারা কোথায় কোথায় বাস করেন সেটি বলো, এবং সমাজ কাঠামো, আমাদের চাকমারা জানেন, চাকমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানেন নিশ্চয়ই কিছু কিছু, এটির সম্পর্কে বলার চেষ্টা করছি। এবং চাকমাদের যে লোক সাহিত্য, সর্বশেষ সাংস্কৃতিক স্বাতন্ত্র্যটা, এটির বিষয়ে আমি কিছু বলেছি। আপনি যদি বলেন মানে স্পেসিফিক বলেন যে এই যে বইয়ের মানে যদি কোনো পাঠকের সুযোগ হয় বা এ ধরনের, আমি কিন্তু রিভিউ পাইনি বলে আমি হয়তো বলার মানে আমার ভুলগুলো হয়তো আমি বলতে পারছি না। তবে আহ নামকরণের যে যে বিষয়টি আমি যেটির নামটা বেছে নিয়েছি সেটির চাকমা জাতির আত্মপরিচয়, অর্থাৎ আত্মপরিচয় থাকতে হলে বা কি কি আরো তথ্যগুলো সংযুক্ত করা দরকার আমি ইচ্ছে করে করিনি। কারণ আমার বইতে এমন সময় করতে হয়েছে যে 2019-এ আমাদের একটা লেখক সম্মেলন হবে। আমাদের আমাদের যে হিটলেক্স রাইটার্স ইউনিয়ন আজকের যে অনুষ্ঠানের যে দীর্ঘদিন ধরে করছেন, এটির একটি পার্টনার, এই সংগঠনে একটা আমাদের বার্ষিক সম্মেলন হবে, সে উপলক্ষে আমি এই যে বইটি করা বিভিন্ন প্রবন্ধগুলো, এই জন্য হয়তো আমি বিস্তারিত লিখতে পারিনি আর কি। তো আত্মপরিচয় যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছি, চাকমারা তাদের যে আমি প্রথম দিকে বলেছি আগে জাতি হলাম, আজকে কেন ক্ষুদ্র হলাম বা উপজাতি হলাম, এই বিষয়ে কিছু আমার বক্তব্য রয়েছে। বিশেষত যে বর্তমান সময়ে যদিও অনেক ক্ষেত্রে আদিবাসী বলা হয়, আদিবাসী বলার ক্ষেত্রে আমার যে বক্তব্য বা ট্রাইবেল বলার ক্ষেত্রে আমার যে বক্তব্য সেটিও আমি বলেছি। কারণ ট্রাইবেল অর্থ উপজাতি, কিন্তু আসলে ট্রাইবেল ইংলিশ বা ব্রিটিশরা আমাদেরকে ট্রাইবেল বলেছিল, কিন্তু যে অর্থে ট্রাইবেল সে অর্থে আমরা ঠিক আছি আমাদের যে বৈশিষ্ট্য, কিন্তু যে অর্থে বাংলাকে বাংলা করা হলো উপজাতি, সেটি আমার কিন্তু আবার ট্রাইবেল বৈশিষ্ট্যগুলো থাকে না। সেই জন্য আমি সবসময় বলি আমার একটা নীতি, আমার মধ্যে যে আমার একটা বক্তব্য, ট্রাইবেল অর্থ উপজাতি হওয়াটা মানে অনুচিত। অনুরূপভাবে ইন্ডিজেনাস অর্থ আদিবাসী, সেক্ষেত্রেও কিন্তু আমার একটু প্রশ্ন থেকে যায়। কারণ ইন্ডিজেনাসের যে ক্রাইটেরিয়া ইন্টারন্যাশনালি ইউএন যেটি করেছে সেটি কিন্তু আদিবাসী শব্দে অনুপস্থিত, বা আদিবাসী শব্দে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যায়। আমি খোলাখুলি বলি, আদিবাসী অর্থ একদম পুরোপুরি বাংলা শব্দ, এখানে কোনো নিখাত একটি বাংলা শব্দ আদিবাসী। তাহলে অন্যরা কিন্তু আমাদের এই শব্দটির যে যারা বিরোধিতা করেন তারা কিন্তু অনেকগুলো সুযোগ পেয়ে যান। এটি আমার একদম সরল সরল বাক্যে স্বীকার করা কি বলে বক্তব্য আর কি। যাই হোক, আমার ভুল থাকতে পারে, এটি কিন্তু আমার আহ
এই তত্ত্বটি আমি আমার গ্রন্থে কিছুটা আলোকপাত করেছি। তবে আমি যে চাকমা জাতির আত্মপরিচয়, এখানে আমার গ্রন্থে অনেকগুলো প্রবন্ধ চাকমাদের নিয়ে বলে হয়তো এটা করেছি আর কি। হ্যাঁ, অনেক প্রবন্ধ ধন্যবাদ। যদি আরো কিছু থাকে। হ্যাঁ, না, না দাদা না ঠিকই আছে। না ওইটা নিয়ে আমরা হয়তো আরেকদিন অন্য প্রসঙ্গে চলে আজকে অনেক সময় হ্যাঁ, চলে হ্যাঁ, গেছে। তো যাই হোক আমি ওই আরেক মানে পরবর্তী শেষ রাউন্ড যেটা আরকি ওইখানে চলে আসবো হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার এই যে থিওরাইজড বা আপনার তাত্ত্বিক বা আপনার নিজস্ব যে চিন্তা, ধারণা বা আমরা যেটা হ্যাঁ, বলি যে এক ধরনের আমরা যে চিন্তন প্রক্রিয়া ওইটা নিয়ে আপনার মানে কি ধরনের কি বলবো? একটা চিন্তারও তো একটা সূত্র আছে। ওই সূত্রগুলাও জানার চেষ্টা করব। পাশাপাশি আপনি আপনার চিন্তাটাকে কিভাবে অন্যদেরকে প্রভাবান্বিত করছে বা ওইটা নিয়ে আসলে মানুষ কি ভাবছে ওইটাও হ্যাঁ, আপনার কাছে জানার চেষ্টা করব। তো এবার আমরা রিপনের কাছে আছি একদম সংক্ষিপ্তভাবে আ যে মণিপুরি ভাষা যেহেতু আমরা জানি যে বাংলাদেশেও চলমান বাংলা মানে বাংলা বর্ণমালা ব্যবহার করেও তো আগামীতে আমি এই নিয়ার ফিউচার এর কথা বলছি যে আগামীতে কি ভবিষ্যৎ দেখেন যে মণিপুরি বর্ণমালা যেভাবে বা ইন্ডিয়ার মণিপুরে যেভাবে শুরু হয়েছে বা অলরেডি এটা ইম্পোর্ট হয়ে গেছে যে ওখানে বর্ণমালা নেই। মণিপুরি স্ক্রিপ্টেই একদম কি হয়ে গেছে মানে কি বলবো প্রতিস্থাপিত হয়েছে। তো সেক্ষেত্রে আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই, তোমার কি মনে হয় যে আসলে এটা কি সম্ভব বাংলাদেশেও? আহ, এই ব্যাপারে দ্বারা আমার তো একটা আশঙ্কাও আছে, মানে ব্যক্তিগতভাবে আমার একটা আশঙ্কাও আছে, আবার কিছুটা আশাবাদীও। মানে আমি যদি এক কথায় বলি যে এটা আমার ক্ষেত্রে একটা মিশ্র মিশ্র অনুভূতি আছে বা মিশ্র আশাবাদ আছে। মানে খুব বেশি আশাবাদীও না যে মণিপুরি লিপি বাংলাদেশের সকল মণিপুরি জনগোষ্ঠীর সকলেই পঠন পাঠনের সুযোগ পাবেন, তারা নিজেরা সবাই এটাকে পড়তে পারবেন, এই ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে। আরেকটা বিষয় হলো যে যেহেতু এই ভাষার মণিপুরি ভাষা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি ভাষা শিক্ষার কোনো অর্থনৈতিক কোনো উপযোগিতা নেই, যেটা সুব্রতী শ্রদ্ধেয় দাদা যেটা বলেছেন ওনাদের চাকমা ভাষার ক্ষেত্রে, এটা প্রতিটি ক্ষুদ্র ভাষার ক্ষেত্রে ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যেহেতু বাংলাদেশে বিশাল একটা অবস্থান এবং তার ছায়াতলে মানে তার কি বলে তার ছায়ায় কিন্তু এই ক্ষুদ্র ভাষাগুলো ঢাকা পড়ে আছে। কিন্তু যেটা হলো যে একটি ভাষা তো অমূল্য সম্পদ। এটা তো শুধু মণিপুরি ভাষা তো শুধু মণিপুরি ভাষার সম্পদ নয়, চাকমা ভাষা তো শুধু চাকমা ভাষার সম্পদ নয়। একটা ভাষা তো একটা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, একটা বিশ্ব সভ্যতার একটি অংশ। একটি ভাষাকে ইয়ে করে উপজীব্য করে কিন্তু একটি সংস্কৃতির উদ্ভব হয়। একটি ভাষাকে কেন্দ্র করে কিন্তু একটা সংস্কৃতি বলয় তৈরি হয়, যেটি আমাদের সভ্যতা বিকাশের ক্ষেত্রে এতে এই বিশাল অবদান কিন্তু রেখে চলেছে এই ধরনের সংস্কৃতিগুলো। কিন্তু সেটি অন্য প্রসঙ্গ। মণিপুরি ভাষা বাংলাদেশে আগামী নিকট ভবিষ্যতে কতটুকু গুরুত্ব পাবে সেটির যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে, আশঙ্কার অবকাশ আছে। সরকারিভাবে যেটা প্রথম কথা বলতে হয় যে সরকারিভাবে যেটা শিক্ষাদানের সুযোগ তৈরি হয়েছে সেটাকে এগিয়ে নেওয়া দরকার। সরকার এটাকে আরো ব্যাপকভাবে, আরো অর্থবহভাবে, আরো নিজস্ব নিজ নিজ ভাষার যে বিশেষজ্ঞগণ রয়েছেন এই পদে এই বিষয়ে যারা লেখাপড়া করছেন, দাদার মতো সুপ্রজ্যোতি দাদার মতো মণিপুরিতে সেরামের মতো এবং আরো অনেকের মতো যারা এই লিপি ভাষা নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে সংযুক্ত করে এবং সরকারি শিক্ষা প্রদানের যে এটা প্রকল্পটা চালু হয়েছে সেটাকে আরো ব্যাপকভাবে অর্থবহ করা দরকার বলে আমি বিশ্বাস করি। এবং সেটা যদি হয় তাহলে ভাষা প্রচার এবং এটাকে বাঁচিয়ে রাখা এবং এটাকে বাঁচিয়ে রাখতে গেলে তো তাকে প্রসার করাতে হবে, তার প্রসারের সুযোগ দিতে হবে। বাঁচিয়ে রাখতে গেলে তো তাকে অধ্যয়ন করতে হবে এবং অধ্যয়ন করতে গেলে প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয়ভাবে তার সুযোগটা থাকতে হবে। সেটা যত ক্ষুদ্র ভাষাই হোক, সে ভাষার জনগোষ্ঠী তার সংখ্যা কত, তার সংখ্যা 100 কি 1000 কি 1 লাখ, সেটি কিন্তু বিবেচ্য হওয়া উচিত নয়। যদিও অর্থনৈতিক উপযোগিতার দৃষ্টিকোণ থেকে এটি একটি বিরাট প্রশ্ন যে ভাষা মাত্র বাংলাদেশে 500 জন রয়েছে বা 10,000 মানুষ কথা বলে, সেটিকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে তার গুরুত্ব কতটুকু দেওয়া দরকার
সেটি সেটি অন্য বিষয়। সেটি কিন্তু রাষ্ট্রের ভাবনা, সেটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থের বিষয়। কিন্তু আমরা যদি সাংস্কৃতিক ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে দেখি, একটা ভাষাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, মণিপুরি হোক, চাকমা হোক, গারো, মারমা, যাই হোক না কেন, তাকে রাষ্ট্রভাবে পৃষ্ঠপোষকতা অবশ্যই দিতে হবে। কিভাবে দিবেন সেটি বিশেষজ্ঞদের বিষয়, সেটি ঠিক করার বিষয়। প্রক্রিয়াটা কি হবে, সেই প্রক্রিয়াটা কোন কিভাবে হবে, কি প্রক্রিয়ায় করলে সেটা আরো জনগণের কাছে পৌঁছাবে, আরো ফলপ্রসূ হবে, সেটি কিন্তু ভিন্ন বিষয়। সেই প্রক্রিয়াটা ঠিক করার জন্য আমার মনে হয় একটা একটা বোর্ডও করা যেতে পারে এই বিষয়ে, ভাষাগুলোকে কিভাবে কোন প্রক্রিয়ায় শিক্ষাদানের তো একটা পদ্ধতি আছে, এবং একই সাথে আর কি কি পদ্ধতিতে জনগণের কাছে পৌঁছানো যায়, নতুন প্রজন্মের কাছে এটা পৌঁছানো যায়, আর লংজিভিটি কিভাবে বাড়ানো যায়, সেই প্রক্রিয়া করার জন্য কিন্তু একটা বোর্ড গঠন করার দরকার আছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। তো নিকট ভবিষ্যতে এখনকার পরিস্থিতির উপর ভিত্তি করে যদি নিকট ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে মিশ্র একটা অনুভূতি আমার কাছে মনে হয় যে একটা আশঙ্কা আছে কতটুকু কতটুকু এটা সফল হবে, এবং মণিপুরী জনগোষ্ঠী নিজেরাই বা কতটুকু এটাকে অ্যাডপ্ট করতে পারবেন, এই বিষয়ে আমার যথেষ্ট আশঙ্কা আছে। ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ রিপন। তো আমরা এখন একটু আলোচনায় যাই, আমরা তিনজনই যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে বাংলাদেশে হ্যাঁ রাষ্ট্রীয় বা আমাদের ইনস্টিটিউশনালি সহযোগিতাটা খুবই কম, যেটা করতে হয় আমাদের নিজেদের সম্প্রদায় বা নিজেদের জাতির মধ্য থেকে, যেটা শুভজ্যোতিদাও বলেছেন। তো আমাদের যে আগ্রহ এবং কি বলবো, আগ্রহ হয়তো ঠিকই আছে, অনেক সময় সাধ্যতাও থাকে না, বা অনেক সময় ঠিক ওই যে প্রায়োগিক কারণে বা যেটা একদম প্র্যাকটিক্যাল, যেটা ওই যে টাকা পয়সা বা চাকরি এবং এটার সাথে যদি রিলেটেড না হয়, তাহলে আমরা ওই রকম মোটিভেশন বা ইন্সপিরেশনটা পাই না। তো সেক্ষেত্রে শুভজ্যোতিদার কাছে আমি যেটা জানতে চাই যে এতদিন ধরে বলছে, এখন 2021, তাই না, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 বা 1971, এই যে 50 বছরের যে সময়, তো এইগুলা না হওয়ার পেছনে কি শুধু রাষ্ট্রীয় বা জাতীয় বা আমরা যেটা বলি সরকার, ওনাদেরই কি দায়ী, নাকি না আমরা যারা জাতি বা আমরা যারা সম্প্রদায় মানে কি আছে ভাষিক জনগোষ্ঠী, আমরা কতটুকু দায়ী, বা আমাদের মধ্যে সচেতনতার অভাবটা কি ছিল, নাকি না ভূ রাজনৈতিক কারণে বা আর্থসামাজিক কারণে হয়তো হয়? আপনার কি মনে হয়? আসলে দুটো এখানে উভয়েরই একটি দায় আছে বলে মনে করি আমি। দায়টা হলো এই যে আমাদের সরকার জানে, সেই 50 বছরের আগের হোক বা বর্তমান হোক বা মধ্যবর্তী সময়ে যারা দেশ চালিয়েছেন তাদেরও জানা আছে, বাংলাদেশ কিন্তু একটি বহুমাত্রিক দেশ, বহু ভাষা এবং সংস্কৃতির দেশ। তো শুধুমাত্র এখানে সংস্কৃতির যে আমাদের আবহাওয়াগুলো আছে, শুধু নাচ এবং নৃত্য এবং সঙ্গীত গুলোকে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে ভাষাকে তেমন একটা প্রাধান্য দেওয়া হয়নি। তো সেদিক থেকে সরকারের একটি দায় ছিল। অনুরূপভাবে যদি বলি, আমাদের জাতিসত্তার যে দায়িত্ববোধটা আছে বা ছিল বা হওয়া দরকার, এটা কিন্তু ঠিকমতো হয়নি। কারণ আমরা পার্বত্য এলাকার ক্ষেত্রে মারমাদের কথাই জানি। যদি বলি, মারমারা কিন্তু মারমা ভাষায় কিন্তু একই সময়ে চাকমা, মারমা কিংবা গারো কিংবা অন্যান্য যে দুটি ভাষা আছে, এগুলো একই সময়ে প্রাথমিক শিক্ষায় শিক্ষা ব্যবস্থা করা হয়েছে 2017 থেকে। তার আগে কিন্তু মারমা সমাজে মারমা অক্ষর বা মারমা হরফ জানার জন্য বা শিখনের একটা ব্যবস্থা তাদের মধ্যে সামাজিকভাবে ছিল এবং বর্তমানে আছে, এবং ধর্মীয় গুরুরা কিন্তু এই সময় এই কাজটি প্রায় সময় করেন। এই জন্য মারমাদের মধ্যে মারমা অক্ষরে বা মারমা হরফে, মারমা ভাষায় লিখনের যে কি বলে সংখ্যা বা আনুপাতিক হারটা অনেক আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু তারাও তো সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি। তারা কিন্তু নিজের সামাজিক চেষ্টায় বা স্বগোত্রের চেষ্টায় এটা কিন্তু শিখছেন। কিন্তু তাহলে আমরা চাকমা হিসেবে কেন পারিনি? তাহলে আমাদের মধ্যে অবশ্যই আমাদের অবহেলা ছিল, বা নিজের যে অক্ষর জ্ঞানের যে দরকার, বা আমাদের নিজস্ব লিপি যে আছে, আমি তো বলেছি যে অনেক প্রাচীন অক্ষর আমরা অ্যাডপ্ট করেছি।
এটা কিন্তু আমরা ব্যবহারটা করতে পারি। যেমন আমি যদি হয়তো এই পজিশনে বা এই প্রতিষ্ঠানে চাকরি না করতাম, তাহলে আমার এই যে হরফটা শেখার হয়তো সুযোগ ঘটতই না। বা আমি শিখতামও না। কিন্তু অনুরূপভাবে যদি আজকে অন্যান্য যারা বিভিন্ন বিভাগে চাকরি করেন বা আমার বয়সী বা আমার সিনিয়র বা আমার সামান্য হয়তো জুনিয়র, তারা কিন্তু চাকমা হরফ জানেন না। কারণ চাকমা হরফ জানা তার কাছে বড় নয়। তার কাছে বড় হলো বাংলা ভাষায় পড়ে ভালো একটা রেজাল্ট করে, ভালো পরীক্ষা দিয়ে একটা চাকরি করা অথবা তার একটা কি বলে ভরণ-পোষণের ব্যবস্থা করা। কিন্তু আমি চাকমা হরফ শিখে তো এই নিশ্চয়তাটা পাচ্ছি না। হুম, সেই ক্ষেত্রে হয়তো অনেক যে আমাদের প্রজন্ম, আমাদের অনেক মানে কি বলে সিনিয়র বলেন বা জুনিয়র বলেন তারা হয়তো চাকমা হরফটা শিখছে না। বা চাকমা হরফে যে সাহিত্য চর্চার যে ইয়েটা কি বলে তারা এড়িয়ে গেছে। কিন্তু সাহিত্য চর্চা কিন্তু চাকমা ভাষায় হয়েছে। কিন্তু চাকমা হরফে হয়নি। আমরা ৭০ ২০০০ না ১৯৭০ পর্যন্ত চাকমা হরফে বা ৮০ পর্যন্ত চাকমা হরফে চাকমা সাহিত্য চর্চা কিন্তু তেমন একটা দেখতে পাই। চাকমা সাহিত্য চর্চা হয়েছে, অক্ষরটা হয়েছে বাংলা অক্ষরে। বাংলা অক্ষর ব্যবহার করে চাকমা সাহিত্য চর্চা হয়েছে। কিন্তু ৯০ দশকের পরে অর্থাৎ বিগত শতাব্দীর ৯০ দশক পরে কিন্তু চাকমা হরফের চর্চাটা বা চাকমা হরফের যে সাহিত্য চর্চা কিন্তু আমরা এখন মোটামুটি দেখতে পাই। আমি একটু আগে বলেছি যে অনেকগুলো কি বলে গল্প বা উপন্যাস কিংবা বিভিন্ন পত্রিকা আ ছোট হোক বড় হোক যেমন চাকমা সাহিত্য পত্রিকা নামে একটা করে ওরা চাকমা সাহিত্য বা ওরা কিন্তু চাকমা হরফে এরা এটা একটা পত্রিকা বের করে। যদিও অনিয়মিত। কিন্তু এরা হয়তো ভালো পৃষ্ঠপোষকতা পায় না বলে অনিয়মিত। বা তাদের নিজস্ব চেষ্টা আছে বলে অনেকগুলো সংখ্যা তারা বের করেছে। অনুরূপভাবে আমরা আ চাকমা হরফের ব্যবহার কিছু দেখতে পাই। কিন্তু এটি কিন্তু একটি চাকমা হরফ বা একটা ভালো পর্যায়ে বা উন্নত পর্যায়ে নেওয়াটা এটা কিন্তু হয় না। অনুরূপভাবে কিন্তু আমরা আ যদি আ দেশের বাইরে তাকাই তাহলে ত্রিপুরা কিংবা মিজোরামে চাকমা হরফের ব্যবহার কিন্তু তাদের কাছে আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে তারা রয়েছে। এবং আপনি জানেন এখানে আমাদের কমেন্টসেও দেখেছি আমি। একজন লিখেছেন যে মিজোরামে কিন্তু ৮ম শ্রেণী পর্যন্ত চাকমা ভাষা এবং হরফে কিন্তু লেখাপড়া হয়। চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটি আছে ১৯৭২ সালে যেটি হয়েছে চাকমা সিএডিসি বলে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদের আন্ডারে যে শিক্ষা ব্যবস্থা ৮ম শ্রেণী পর্যন্ত চাকমা হরফ এবং চাকমা ভাষায় পড়া হচ্ছে। ত্রিপুরাতে হয়। কিন্তু আমরা বাংলাদেশের বেলায় কিন্তু একটু দেরিতে হয়েছে। দেরিতে পড়ে গেছি আরকি। যা হোক বর্তমান যেটি আ সরকার যে উদ্যোগটি নিয়েছেন, এটি যদি চলমান থাকে তাহলে কিন্তু চাকমা ভাষা এবং হরফ কিন্তু আরো উন্নত পর্যায়ে যাবে এবং সাহিত্য চর্চাটাও বাড়বেই। প্রমোদ দা যদি কোনো পয়েন্ট যদি কোনো ইয়ে থাকে একটু ধরে দিয়েন। থ্যাংক ইউ দাদা। না আমরা আ মোটামুটি বুঝতে পারছি। তো আমি এই প্রসঙ্গে একটু রিপনের সাথেও আলাপ করি বা আপনার সাথেও শেয়ারও করি। তো এক্ষেত্রে আমরা যেটা বলছি যে আ বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও আমরা বলি কিন্তু আমরা যদি বিশ্বের প্রেক্ষাপটে বলি বা অন্তত ইন্ডিয়ার কথাও বলি যদি মণিপুরি প্রসঙ্গটাও নিয়ে আসি, এখানে কিন্তু জনগণ আমরা যারা আ আমরা যেটা বলি যে মণিপুরি ভাষী কথায় কথা বলতেছি। তো নিজেদের মধ্যে এই যে কি বলবো? এক ধরনের আমি বলব আত্মপ্রবঞ্চনা বাংলাদেশের ক্ষেত্রে আরকি। যে আমার আছে কিন্তু আমার আছে বলে আমি দাবি করছি ঠিকই কিন্তু আমি শিখতে চাচ্ছি না। ঠিক আছে? অনেকটা আমার জমি আছে কিন্তু আমি চাষ করতে চাচ্ছি না কষ্টের কারণে। কিন্তু আপনার জমি আছে। ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি ফসল ফলাতে চান তাহলে তো অবশ্যই ওইটাকে একটু কষ্ট করতেই হবে। যেহেতু ওইটাকে হাল চাষ করতে হবে এবং ওইটাকে আপনি ফার্টিলিটি করার জন্য আপনাকে সার দিতে হবে যা লাগে। ঠিক আছে? তো তেমনি যদি আপনার ভাষা আছে, আপনার বর্ণ আছে, কিন্তু আপনি যদি ওইটাকে যদি আপনি চর্চা না করেন, ওইটাকে যদি প্র্যাকটিস না করেন তাহলে তো ওইটা তো প্রতিযম হিসাবেই থাকবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে ভাষা শিক্ষা বা যেটা বলেন যে প্রায়োগিক দিকটা তো মানুষের মোটিভেশন বা মানুষের ইন্সপিরেশন হয়তো নেই। না থাকার পেছনে তো অনেক কারণ আপনি বলেছেন। হ্যাঁ, ওটা ঠিক।
কিন্তু এক ধরনের মানুষের কিন্তু দুভাবে কাজ করে মোটো যেটা বলি, তাই না? একটা হলো একটা প্রায়োগিক, আমি খেতে হবে বা আমাকে ভরণ পোষণ করার জন্য বা আমার পোশাক পরিচ্ছদ পরার জন্য একটা সামাজিক, কিন্তু নিজের আত্মার একটা চাহিদা আছে না? আত্মা বা মনের একটা চাহিদা। ওইটা যদি আমরা যেমন সাহিত্য চর্চা করি, ওইটা হয়তো না চললেও সাহিত্য চর্চা বা আমি যদি না লিখি তারপরেও আমি খুব ভালোভাবেই চলতে পারবো, বরং আরো ভালোভাবেই চলতে পারবো। কিন্তু এই যে আত্মা বা মনের যে চাহিদা, ওইটা যদি যে জাতির মধ্যে, যে সম্প্রদায় বা যে আমি এই এক জাতির মধ্যে আবার লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, তাই না? চিটাগাং সিনট্যাক্স একরকম, আপনি যেটা বলছেন যে ইন্ডিয়াতে একরকম বা বার্মাতে একরকম, ওইটার সাথে আবার ভূ রাজনৈতিক ব্যাপারও আছে। তো এখানে মণিপুরীদেরও সেই, যেমন আপনার মণিপুরের যদি কথা বলি, আহ, মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে ভাষা বা লিপিটাকে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশে মণিপুরি আবার কিছুই করতে রাজি না বা করছে না। ওইখানে আপনার অনেক জ্বালাও পোড়াও, হ্যাঁ, তারপরে আপনার মানে অনশন, তারপরে লাঠি পেটা, অনেক কিছু খেতে হয়েছে, অনেক কিছু আমি একটু পরে দেখাচ্ছি। আইন তো আদালত। হ্যাঁ, রিপনের কাছে আমি আসতে চাচ্ছি যে এই যে আমি জানি আপনি কিছু বলেছেনও যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন আর্থসামাজিক কারণ, তারপরেও এই যে না হওয়ার পিছনে বা আমরা ওইটাকে নিজের মনে না করার পিছনের কারণটা, আমি মনস্তাত্ত্বিক বা আমাদের যে গ্রুপ, আমি যেটা বলছি যে বাংলাদেশের মণিপুরি যে জাতিগোষ্ঠী বা আমরা যে একটা স্টক আমরা যেটা বলবো, তো ওইটার মধ্যে না আসার পিছনের গভীরতর কারণটা যদি আপনি খুঁজতে যান, তাহলে কোনটাকে দায়ী করবেন? আমি এর পাশাপাশি আমি একটা স্লাইডও দেখাবো আর কি। না, দেখুন এইখানে আমার কাছে যেটা মনে হয়, মানে আমি খুব মানে গবেষকের দৃষ্টিভঙ্গিতে সেটা সেটা অন্য দৃষ্টিভঙ্গি হয়ে যাবে, মানে সেটা তো আমার সেই বিষয়ে আমার কোনো আহ, প্রচেষ্টা নেই। কিন্তু আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে, মানে আমি সচেতনতার দৃষ্টিকোণ থেকে যদি দেখি, যে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক যে উপযোগিতার কথা বলা হয়েছে, দেখুন আমি মণিপুরি ভাষাটা, আহ, আপনি যেটা বলেছেন যে দু রকমের একটা মোটো রয়েছে মানুষের, একটা আর্থিক চাহিদা, একটা অর্থনৈতিক চাহিদা, একটা বাস্তব চাহিদা। এখন আমাকে আমাকে আমার আর্থিক চাহিদার কাছ থেকে আমার কাছে মনে হয় যে আমার যে অর্থনৈতিক চাহিদা, আমার আমার বাস্তবিক যে চাহিদা, সেটাকে আমার কাছে মনে হয় যে এটা আমাকে আরো সামনে চলে আসে, এটা আরো প্রায়োগিক। তো আমার কাছে মনে হয় এই দিকে যখন একটা ভাষা, মণিপুরীর মতো একটা ভাষা, ক্ষুদ্র একটা জাতিগোষ্ঠী, তার উপরে আবার 400 বছর ধরে অন্য একটা ইয়ে থেকে, রাষ্ট্র থেকে আসা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্যাতনের মধ্য থেকে টিকে আছে যে যে জনগোষ্ঠী, তারা নিজেরা নিজেদের ভাষা, একটা ব্যাপক একটা ভাষার মধ্যে থেকে নিজেদের ভাষা চর্চা করবে, সেটা আমার কাছে মনে হয় যে এটা হওয়ারই কথা ছিল। আমার কাছে মনে হয় যে এই যে মণিপুরীরা যে ভাষাটাকে, মানে নিজেদের ভাষাটাকে যে আত্মপ্রবঞ্চনা করছে, এটা এক অর্থে আমার কাছে মনে হয় যে এটা অবশ্যম্ভাবী ছিল, এটা হওয়ারই ছিল। আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি, ভারতের কথা না। সেখানে সম্পূর্ণ একটা আলাদা পরিস্থিতি। কিন্তু সেটা কেন কেন হবে না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আহ, আমি তো মণিপুরি ভাষা, প্রথমত আমার মণিপুরি ভাষা শিক্ষার সুযোগ নেই, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ নেই, আমার আমার সাংগঠনিক ভাবে শেখারও সুযোগ নেই যে আমার একটা মণিপুর নিজেদের মধ্যে একটা সংগঠন আমাকে শিখিয়ে দেবে, সেরকম একটা সুযোগও নেই 2008 সালের আগে পর্যন্ত। তো তাহলে আমি কেন শিখবো? মানে আমার ঠিক আছে, আমি আমার নিজের ভাষায় চর্চা করতে চাই, আমার নিজের ভাষাকে বাঁচিয়ে রাখতে চাই, আমার নিজের ভিতরে ন্যাশনালিজমটা আছে, ঠিক আছে, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। আমাকে আমাকে আমার বাঙালি আমি আমি বাংলা সংস্কৃতির মধ্যে থাকি, বাংলা ভাষায় আমাকে লেখাপড়া করতে হচ্ছে, আমাকে তো সেটা আগে করতে হবে। তো আমার কাছে সেই জন্য মনে হয় যে এটা এই আত্মপ্রবঞ্চনাটা একটা অবশ্যম্ভাবী ছিল, এটা হওয়ারই কথা ছিল এবং তাই হয়েছে। এখন কিন্তু আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ভাষাটা বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের স্বার্থে। কারণ ভাষাটা যদি না বাঁচে, তাহলে আমার মণিপুরি ভাষাটা যদি না বাঁচে, তাহলে আমি মণিপুরি আমি পরিচয় দিব কিভাবে? আমি মানে আমার আমার আত্মপরিচয় সংকটে তো আমি পড়ে যাব। মানে অলরেডি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু পড়ে গেছি, আত্মপরিচয় সংকটও কিন্তু একটা আছে, শুধু মণিপুরি নয়, অন্যান্য ভাষা গোষ্ঠীরও আছে। তাহলে আমাকে আমার নিজের স্বার্থেই, অন্যদিক থেকে চিন্তা করলে, আমি যদি অর্থনৈতিক উপযোগিতার কথা এক পাশে রেখে যদি আমি আমার অন্যদিক থেকে চিন্তা করি, তাহলে আমাকে এটা আমাকে আমার মানে আমি ব্যক্তি বাঁচবো, আমি ব্যক্তি সেরাম রিপন হয়তো বাঁচবো, আমি টাকা পয়সা ইনকাম করছি, আমার পরিবার চালাচ্ছি, আমার পরিবার ভালোই চলছে, অন্য পরিবারও ভালোই চলছে, আমি আমি সার্ভাইভ করে চলে যাব। কিন্তু আমি আমি কি পরিচয়ে বাঁচবো?
আমি কি মণিপুরি পরিচয়ে বাঁচবো, নাকি আমি শুধুমাত্র একজন মানব সন্তান হিসেবে বেঁচে থাকবো ভবিষ্যতে, নাকি আমি অন্য কোনো পরিচিত হয়ে যাব। যদি আমার আত্মপরিচয়টা হতে হয়, তাহলে আমি যদি মণিপুরি হিসেবেই আমাকে বাঁচতে হয়, তাহলে আমার ভাষাটা দরকার, আমার সংস্কৃতিটা দরকার, এবং আমার 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 সেই ভাষায় আমার লেখাপড়া দরকার, সেই ভাষায় আমার সাহিত্য লেখাও দরকার। মানে আমি লেখার কথা বলছি না, যারা সাহিত্য করবেন, যারা সাহিত্য রচনা করবেন, তাদেরকে সাহিত্য রচনা করা দরকার। শুধুমাত্র তো আমার লেখা, আমার টাকা পয়সা ইনকাম করলে চলবে না। আমার শুধুমাত্র তো অন্য ভাষায় আমি পড়ছি, অন্য ভাষায় আমাকে পড়তে হচ্ছে, বাংলা ভাষা আমাকে পড়তে হচ্ছে, কারণ আমাকে এটা পড়তেই হবে। আমি আমার রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাকে থাকতে হবে, নাগরিক হিসেবে আমাকে তা করতেই হবে। কিন্তু একই সাথে আমাদের প্রেক্ষাপটটা, আমাদের সংগ্রামটা আসলে বহুমুখী। মানে জাতিগোষ্ঠীর, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সংগ্রামটা বহুমুখী। ভাষার সংগ্রাম, আমাকে আমার নিজস্ব ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকেই উদ্যোগী হতে হবে, আমাকেই সচেতন হতে হবে, এবং একই সাথে আমি রাষ্ট্রেরও সহযোগিতা চাইবো, আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে। এটা আমাদের, এটা মনে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়েছে। দীর্ঘকাল আমরা নিজেদের মধ্যে আমাদের সচেতনতা ছিল না। এখনো যে একেবারে যে খুব সচেতন হয়ে গেছি সেটাও কিন্তু বলা যাবে না। সেটাও কিন্তু অনেক মণিপুরি, আমরা যখন সংগঠনের পক্ষ থেকে, অনেক সংগঠনের পক্ষ থেকে যখন আমরা এই প্রসঙ্গটা বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন মানুষের সাথে আলাপ করার সুযোগ চেষ্টা করেছিলাম, যে সরকার যখন বাংলা ভাষায়, মণিপুরি ভাষায়, নিজস্ব ভাষায় যখন লেখাপড়া করার সুযোগ তৈরি করবেন, নিজস্ব মণিপুরি ভাষায় বইপত্র প্রণয়ন করবেন, টেক্সট প্রণয়ন করবেন, সেখানে মণিপুরি লিপিতে, সেই বইগুলো কি মণিপুরি লিপিতে হওয়া দরকার, নাকি বাংলা লিপিতেই মণিপুরি ভাষাটা, মণিপুরি টেক্সটটা হওয়া দরকার? এই বিষয়ে যখন আমরা আলাপ করার চেষ্টা করেছি বিভিন্ন অভিভাবকদের সাথে, বিভিন্ন জনের সাথে, তখন কিন্তু আমরা মিশ্র বক্তব্য পেয়েছি। অনেকেই কিন্তু বলেছেন যে না, মণিপুরি লিপিতে নয়, বাংলা লিপিতেই আমাদেরকে পড়ার সুযোগ দেওয়া উচিত। অনেকে বলেছেন যে একটা পর্যায় পর্যন্ত, একটা সার্টেন একটা সময় পর্যন্ত বাংলা ভাষাতেই আমাকে মণিপুরি ভাষাটা লেখা উচিত, মণিপুরি লিপি নয়। তো আবার অনেকের খুব আবার অনেকে খুব একটা এই অংশটা, আমি বলবো যে তারা ক্ষুদ্র অংশ, তারা বলেছেন যে না, মণিপুরি লিপিতেই মণিপুরি ভাষার বই প্রণয়ন করতে হবে, এবং তাতে সেভাবেই আমাদের লেখাপড়া করতে হবে। সেটা করতে কিন্তু নানা জটিলতা আছে, এইগুলোকে আমাদের অস্বীকার করলে চলবে না। আমাদের রিসোর্সের অভাব আছে, শিক্ষকের অভাব থাকবে, এবং ছেলেদের মধ্যে যারা শিখবে, যারা বাচ্চা কাচ্চারা যারা শিখবে, তারা নিজস্ব তাদের উপরেও একটা অতিরিক্ত একটা চাপ প্রয়োগ করা হয়ে যাবে কিনা, তারাও একটা এক্সট্রা প্রেসারে পড়ে যাবে কিনা, সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। অর্থাৎ তাকে বাংলা ইংরেজি তাকে জানতে হবে, বাংলা ভাষায়ও পড়তে হবে, মূল লেখাপড়াটা তাকে সেটাই করতে হবে। আবার একই সাথে একটা নতুন একটা ভাষা, আমার নিজের ভাষা হলেও আমি লিপিটা জানি না, সেই হিসেবে নতুন এই 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 লেখাটা, এই ইয়েটাকেও আমাকে পঠন পাঠন করতে হবে, অধ্যয়ন করতে হবে। তো অনেক অভিভাবক কিন্তু বলেছেন যে সেই জন্য এই বাচ্চাদের কাছে এই এক্সট্রা প্রেশার দেওয়াটা ঠিক হবে না, সেই জন্য বাংলা ভাষাতেই মণিপুরি ভাষার বইগুলো, মানে সরকারি বইগুলো প্রদান করা উচিত বলে অনেকেই তার অভিমত ব্যক্ত করেছেন। তো এই ব্যাপারগুলো রয়েছে, এখন আমাদের বিশেষজ্ঞদের এই ব্যাপারগুলো ভাবতে হবে। আমার মনে হয় যে সেই জন্য আমাদের নিজস্ব একটা ইয়ের মতো, একটা কমিটির মতো, একটা নিজেদের মধ্যে, মানে আমাদের মধ্যে, যে বাংলা ভাষাতেই আমরা লিখবো, নাকি মণিপুরি লিপিতে আমাদের লেখাটা, বইপত্রগুলো প্রণয়ন করা উচিত। মানে বাংলা বর্ণমালাতে লিখবো না মণিপুরি স্ক্রিপ্ট, বা আমরা যেটা বলি নিজস্ব স্ক্রিপ্টের নিজস্ব হরফ? তো মানে আমি এখানে দেখাতে চাচ্ছি, আমরা এখন পর্যন্ত বাংলাদেশে মণিপুরিরা বেঙ্গলি স্ক্রিপ্টে বা বেঙ্গলি অ্যালফাবেটে মণিপুরি লিখতে বা লেখার প্রচলন নেই। হ্যাঁ, কিন্তু মূল আমরা যেটা বলি যে ইন্ডিয়ার যে মণিপুর রাজ্য, সেখানে 96 থেকে একদম প্রবল আর কি হওয়ার পরে, আমি একটু আগে যেটা হিস্ট্রি দেখাচ্ছি, তো 92 থেকেই, তো তারপরে ওরা সরকারিভাবে 2000 বা 2000 এর কাছাকাছি ওরা বেঙ্গলি স্ক্রিপ্টটাকে ব্যান করে মণিপুরি স্ক্রিপ্টটাকেই লেখাপড়া বা আমাদের যে পাঠ্যসূচি বা কারিকুলাম সবকিছুতেই ওই স্ক্রিপ্টটাকে নিয়ে আসছে। কিন্তু ধাপে ধাপে প্রথমে ক্লাস 1, তারপরে ক্লাস 2, ক্লাস 3, এখন মাস্টার্স পর্যন্ত চলে গেছে। তারপরেও বেঙ্গলি স্ক্রিপ্টটা এখনো তাদের ওখানে যারা বয়স্ক, আমাদের যারা 30+ বয়স, তারা সবাই বেঙ্গলি স্ক্রিপ্টটা জানে। সে কারণে ওখানে দুটা স্ক্রিপ্টেই প্রচলিত। ওনাদের যে পত্রপত্রিকাগুলা, বাংলা স্ক্রিপ্টের একটা ভার্সন বের হয়,
আর মণিপুরি স্ক্রিপ্ট বা মিতে স্ক্রিপ্টের একটা ভার্সন বের হয়। হ্যাঁ, জটিলতা আছে, যেটা রিপন যেটা বলছেন যে বাংলাদেশে এই ক্ষেত্রে আমরা কতটুকু কষ্ট এবং কতটুকু কি করতে পারবো সেটা আমাদের সবারই, কারণ আমি ইচ্ছা করলেই আমার মতটা চাপাবো সেটা না। আমার একটা কতবারও আছে যেটা বলেছে এখন যেটা বলেছেন যে একটা ধরনের সার্ভে করার পরে একটা হয়তো মীমাংসা আসতে পারে। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে আর যাচ্ছি না। ওইটা নিয়ে আরো ডিটেলস আলাপ করবো, জাস্ট একটু সামগ্রিক ধারণাটা চেষ্টা করছি, কারণ ওইটা আমি আজকে যেটা বলতে চাচ্ছি একটা মণিপুরি হলো খুব একটা সংখ্যার দিক দিয়ে নগণ্য বা কম, আবার লিটারেরি বা সাহিত্য এবং কি আবার খুব সমৃদ্ধ আমরা যেটা বলি, আবার পাশাপাশি চাকমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আবার খুবই জনবহুল বা সংখ্যার দিক দিয়ে বাঙালি জাতিসত্তা বা বাঙালি এর পরপরই হলো চাকমাদের অবস্থান। তো সেক্ষেত্রে এই যে সমান্তরাল না হলেও যে পারস্পরিক যে এক ধরনের কি বলবো বোঝাপড়া, ওইটা জানার জন্য আমি আমি দুই দিকের দুজন বিশেষজ্ঞ বলি বা আমরা যারা একটু কাজে আছি ওইটার জন্য আমি নিয়ে আসছি। তো আমাদের মধ্যে আসার কথা ছিল আমাদের আইএফএম অঞ্জু বা যান্ত্রিক বা নেটওয়ার্কের কারণে উনি আর ঢুকতে পারেননি বা ইন হতে পারেননি, উনি বারবার চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করছি, এর জন্য আমি একটু ডিস্টার্ব হচ্ছিলাম বা আমি কাজও করেছি ফাঁকে ফাঁকে। তো উনি আর আসতে পারেনি, সো আমরা দুঃখিত জানাচ্ছি, আগামীতে হয়তো ওনাকে আবার নিয়ে আসার চেষ্টা করব। উনার আমি জানি না, উনার হয়তো কয়েকটা বই বের করছে আমার সংগ্রহে, যেটা আছে হলো মণিপুরি ভাষায় কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা। ওই যে প্রথমে যেটা দেখেন ওইটা হলো মণিপুরি স্ক্রিপ্ট, তারপর হলো বাংলা, তার নামটা আমরা বাংলা স্ক্রিপ্টেই ব্যবহার করছি এখনো। তারপরে হলো বাংলা ভাষাতেও তার একটা বই বের হয়েছে, তো ওইটা আমি জানি। তো ওইটা সম্পর্কে আরো হয়তো আগামীতে জানার চেষ্টা করব, ওনাকে আরেকটা সেশন নিয়ে আসার চেষ্টা করব। তো দর্শকের কাছে এই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনাকে আমরাও মিস করলাম ওনাকে। হ্যাঁ, সংযুক্ত করতে পারছেন। আমরা ওনার কাছ থেকে কবিতা শোনার কয়েকটা কবিতা ওনার কাছে আমরা খুব শুনতে চেয়েছিলাম। বিশেষ করে আমাদের মধ্যে নারী কবি বা নারী লেখক লেখিকা, যেটা মণিপুরি হোক বা চাকমা হোক বা মারমা হোক বা আমাদের মেইন স্ট্রিম বাঙালিদের মধ্যেও যেহেতু কম, আমাদের মধ্যে তো আরো কম। তো এর জন্য চাচ্ছিলাম যে ওনাকে আমাদের মধ্যে নিয়ে আসি, আমরা একটু কথা বলবো। তো যাই হোক, সুব্রতা, অনেক ভালো লাগলো। আমরাও শেষের দিকে চলে যাচ্ছি। তো আপনার কাছে আমরা আমি যেটা বলছিলাম কি, আপনার যে মন্তব্য ওইটা তো বলবেন। আমি যেটা বলছিলাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার চিন্তন বা আপনার যে চিন্তা বা আপনার যে ধ্যান ধারণা বলি বা আমরা আরেকটু বড় পর্যায়ে বলি যে দর্শন, তো ওইটা নিয়ে আপনার কিটা একটু বলবেন, আর কিভাবে প্রভাব করতে চাচ্ছেন বা কিভাবে এগোতে চাচ্ছেন বা আপনার কাজ, ওইগুলাও একটু শুনবো। এখন তো একটা সরকারি একটা ইনস্টিটিউটের সাথে জড়িত আছেন, ওইটা তো আছেই পেশাগতভাবে। ওইটা ছাড়া আরেকটা যেটা বললেন যে আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নিজেদের ভাষা বা নিজেদের সংস্কৃতি এবং নিজেদের লিপিও একটা সংস্কৃতির একটা অংশ বা আইডেন্টিটির একটা অংশ। তো ওইটাকে তুলে ধরার জন্য বা আমাদের মধ্যে চর্চা করার জন্য কি করা দরকার সেটা নিয়ে একটু আলাপ করবেন আর কি। হ্যাঁ, শুভদা। আসলে অনেকক্ষণ তো সময় হলো। আমি যারা দেখছেন বা আমরা যারা আছি, আজকের যে রিপনদা অনেক দূর থেকে আপনি, আমরা অনেকক্ষণ বসলাম, মত বিনিময় করলাম। এটি আসলে আমাদের তো সিদ্ধান্ত নেওয়ার মতো আমরা কেউ কোনো ব্যক্তি নই, আমাদের হয়তো মতামত গুলো আমরা প্রকাশ করছি। তবে আমি মনে করি আমাদের ভাষা, বিশেষত সাহিত্য বা সংস্কৃতি টিকে রাখার জন্য সরকারের কোনো মুখাপেক্ষী না হয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটি আমি বলি, সবসময় বলি। কারণ সরকার তো আমাদের ভাষা এবং সাহিত্যকে চর্চাও করে দিবে না, বা হয়তো পৃষ্ঠপোষকতা দিতে পারবে। বাজার, সরকারি প্রতিষ্ঠান হলে বাজার দিতে পারবে বা সংগঠন হলে বাজার দিতে পারে, কিন্তু চর্চা তো আমাদের করতে হবে। তো আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটা আমি সবসময় দেখি চাকমা ভাষা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে, যে আমাদের আশু একটি বা সহসা কি বলে কি বানান রীতি চাকমাদের একটি হওয়া দরকার। আমি একটি জিনিস আমি সবসময় ডিফার করি সরকারি বইয়ে, আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে মা লেখছে এখানে মা থেকে উপরে একটা তুলে হয়ে গেল, একটা কমা দিয়েছে কিন্তু এরা। এই কমা দেওয়াটা কেন করলো এরা? এই যে এনসিটিভির সাথে যারা সংশ্লিষ্ট আমাদের স্বজাতীয় লেখক যারা আছেন 6 জন, এই প্রতিটা বইয়ে তারা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করেছেন। আমি
এটির উত্তর এখনো পাই না। কারণ চাকমা এটির এটির উদ্ভব এই যে এই যে অক্ষরের মাথায় এই যে কমা একটা দেওয়াটা হুম, কোনো ভাষায় আছে বলে আমি মনে করি না। এটি প্রথম ৮০ দশকে ৭০ দশকের শেষে বা ৮০ দশকের প্রথমার্ধে কিন্তু এটা আমাদের চাকমা ভাষা লিখনের কাজে এই চিহ্নটা ব্যবহার শুরু হয়। কেন করা হলো? এটির কারণ হলো চাকমাদের চাকমা ভাষা প্রকাশের জন্য চাকমা হরফটা খুবই উপযোগী। এটি বাংলা কিংবা রোমান হরফে কিন্তু করা যায় না। তো এটির জন্য যে সমস্যাটা হয়, অনেকগুলো ধ্বনি কিন্তু প্রকাশ করা যায় না। তো এই ধ্বনিকে প্রকাশ করার জন্য অর্থাৎ বাংলা অক্ষরে যারা সাহিত্য চর্চা করেছেন চাকমা ভাষায়, তারা ম লিখতে গিয়ে এটার উপরে একটা একটা কমা চিহ্ন দিয়েছেন। তো এই চিহ্ন দেওয়াটা চাকমা হরফের মধ্যে চাকমা হরফ ব্যবহারের ক্ষেত্রে এটি কিন্তু যায় না। এটি কিন্তু এই এনসিটিভির সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু বারবার করে যাচ্ছেন, এবং আমি অনেকগুলো এখানে টেক্সট পড়েছি পাঠ্য বইগুলোতে যে অনেকগুলো বাংলাকরণের চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখানে বাংলা ভাষার একটা প্রভাব কিন্তু আমি দেখতে পেয়েছি টেক্সটগুলো, কিন্তু ওনারা এটা বারবার করে যাচ্ছেন। এবং আমি যেটি অনানুষ্ঠানিক কথাবার্তায় বলেছি আপনাদের যে আহ লেখক, সম্পাদক, প্রুফ রিডার সব সব কিন্তু একই ব্যক্তি। অন্যদের দ্বারা যদি করানো হয় এই ভুলগুলো কিন্তু ঠিক মানে শুধরে যাবে। এই জন্য আমি আমার যে বর্তমান যে প্ল্যানটা হলো সেটি হচ্ছে একটি কি বলে বানান রীতি, চাকমা ভাষার বানান রীতি হওয়া জরুরি। এটি না হলে আমাদের ভাষার ব্যবহার, বর্ণের ব্যবহারটা কিন্তু আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো না, এবং আমাদের সবসময় একটা শব্দ বানানে অনেক বর্ণের ব্যবহার বা ভিন্ন ভিন্ন বর্ণের ব্যবহার কিন্তু সবসময় দেখতে পাবো। এই জন্য বানান রীতি একটা হওয়া দরকার। এবং যেটি বলছিলেন আপনি কি বলে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আসলে আমার চাকমা মামা সহ অন্যান্য যারা আমাদের ছোট জনগোষ্ঠী আমরা রয়েছি, আমাদের আমার আমার ভাবনা হলো আমরা আমাদের সংস্কৃতিকে যাতে রক্ষা করতে পারি, ভাষাকে রক্ষা করতে পারি, সে যত জনসংখ্যা হোক অথবা সরকারিভাবে চালু হোক বা না হোক, এটা আমাদেরকে চর্চা করতে হবে। আমাদেরকে আমাদের ভাষা সাহিত্যকে আমাদেরকেই এগিয়ে নিতে হবে। এটির জন্য আমাদেরকে যে যে পর্যায়ে আমরা রয়েছি, সে আমি সাংস্কৃতিক ইনস্টিটিউটে রয়েছি বলে না, অন্যান্য যারা বিভাগে রয়েছে অথবা যারা আমাদের শিক্ষক রয়েছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা কিন্তু মানে যারা পার্বত্য এলাকার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সুবিধা হলো এখানে জেলা পরিষদের অধীনে কিন্তু শিক্ষকগুলোকে দেওয়া হয়। এজন্য আমরা ক্রাইটেরিয়া করতে পারি যে ভাষা এবং বর্ণমালা যদি জানা লোক থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া দরকার। এটি কিন্তু আমরা বিভিন্ন ফোরামে বলছি, বিভিন্ন উচ্চতর ফোরামেও বলা হয়, কিন্তু সরকার এই নীতি নির্ধারণী বিষয়টি এখনো গ্রহণ করেন। তো যা হোক, আগামীতে স্বপ্ন দেখি এভাবে হবে। আমাদের ভাষা চর্চা যারা অভিজ্ঞ তারাই সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে। অন্তত পার্বত্য এলাকার ক্ষেত্রে এটা কিন্তু সুযোগটা রয়েছে আর কি। এই ভাবনাটা আমি সবসময় লালন করি। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ প্রমোদ দা, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। রিপন দাকে অনেক তথ্য, ওনার বক্তব্যে অনেক কিছু আমি জেনেছি, সমৃদ্ধ হয়েছি। যেটুকু ধারণ করতে পেরেছি আর কি। ওনার বক্তব্য সাবলীল, খুবই চমৎকার আহ, বলেছেন, আমি সমৃদ্ধ হয়েছি। তো ধন্যবাদ আপনাদের, শুভরাত্রি। আপনার কাছে ফিরে যায় প্রমোদ দা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমরাও আপনাকে পেয়ে কি বলবো, খুব ভালো লাগছে। পাশাপাশি অনেক কিছু জানলাম। আমি যতটুকু জানি খুব অল্পই, তারপরেও আজকে আপনার এই কথার মাধ্যমে কিছু আমি বলবো যে আমার নিজের যে চিন্তা ছিল ওইটা থেকে আর একটু প্রসারিত করলাম। তো আগামীতে ওইটা নিয়ে আমরা আলাপ করব, আলোচনা করব, হয়তো অফলাইনে হোক বা অনলাইনে হোক
বা বিভিন্ন সভা সেমিনারে, তো এটা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের কাজ আপনি যেটা বলছেন আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। তো রিপনের কাছে আছে, আমরা সময়ও একটু চলে গেছে। রিপন, খুব সংক্ষিপ্তভাবে আপনার শেষ বক্তব্য এবং আপনার কি বলবো, ওই যেটা বলেন যে আপনি কিছু করতে চান, ভবিষ্যতেও যদি কিছু করতে চান, লেখালেখি তো আছেই, বা আমাদের এই ভাষা সাহিত্য বা সংস্কৃতি এবং লিপিটাও একটা আইডেন্টিটির অংশ, তো সেটাকে যদি আমরা বাংলাদেশে ধারণ করতে চাই, করা উচিত। খুব অল্প কথায় আর কি। তারপরে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তারপরে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। না দাদা, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কৃতজ্ঞতা কিন্তু শুভ্রজ্যোতি দাদা, আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রয়ে গেল। আপনি যেটা বলেছেন যে আপনার আমার কাছ থেকে কিছু তথ্য পেয়েছেন, আপনার কাছ থেকে আমি যে তথ্যগুলো পেলাম সেটি কিন্তু অমূল্য। এবং অনেক যারা দেখছেন, চাকমা জনগোষ্ঠী যারা দেখছেন, তারা তো নিশ্চয়ই গর্ববোধ করবেন, তারা নিশ্চয়ই আনন্দিত হবেন। একই সাথে অন্য ভাষাগোষ্ঠী যারা দেখছেন, মণিপুরী সহ অন্যান্য ভাষাগোষ্ঠী যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন, আমাদের বক্তব্যগুলো ধৈর্য ধরে শুনছেন, এবং দাদার বক্তব্য, শুভ্রজ্যোতি দাদার বক্তব্য, ওনার তথ্যবহুল কথাগুলো, ওনার চিন্তা ভাবনা, কাজের কথা যিনি আজকে শেয়ার করেছেন, তো আমি নিজের সমৃদ্ধ হলাম দাদার কাছ থেকে, সত্যিই সমৃদ্ধ হলাম ওনার কাছ থেকে। আমি চাকমা ভাষার যে আমি কিছু তথ্য আমার জানা ছিল, মানে খুব খুব সংক্ষিপ্ত তথ্য আমার জানা ছিল, অল্প পরিমাণ। আমার পড়াশোনায় যথেষ্টই অভাব। তো আজকে দাদার কাছ থেকে এই তথ্যগুলো আমার কাছে অমূল্য, মানে আমি যেটা জানতে পেরেছি। এবং আমার আশা করি এই যে আমরা কথা বলছি এই বিষয়গুলো নিয়ে, আমার কাছে মনে হয় এটা প্রয়োজনীয়, এটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের যে আমাদের ভাষাটা, আমাদের সংগ্রাম তো বহুমুখী, শুধু ভাষার সংগ্রাম নয়, আমাদের অস্তিত্বের সংগ্রামও রয়েছে। এখন আমাদের নিজেদের কাজটা নিজেরাই করতে হবে। সরকারকে আমরা আশা করি, সরকারকেও আমাদের প্রেশার করা দরকার, যে আমরা এটাও আশা করি সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই পাবো। লিপি প্রসারের ক্ষেত্রে, বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, সাহিত্য এবং সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতিগুলোকে নিজস্ব ভাষায় চর্চা করা এবং সেটাকে আরো প্রসার করা, এটাকে যাতে প্রজন্মের পর প্রজন্ম যেন বেঁচে থাকে, বিশ্ব দরবারে যেন আমাদের যার নিজ নিজ জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, তার অবস্থান, অস্তিত্বগুলো যেন আমরা প্রবলভাবে জানিয়ে দিতে পারি আমাদের নিজস্ব ইয়ের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভাষার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। সেখানে রাষ্ট্র একটা ভূমিকা পালন করবে। রাষ্ট্রের দায়িত্ব তো তাই, রাষ্ট্রের কিন্তু দায় রয়েছে। রাষ্ট্র এটা শুধুমাত্র দয়ার বিষয় নয়, এটা আমি ইচ্ছে করলে করলাম, কিন্তু আমার ইচ্ছে হলো না, আমি করলাম না, সেরকম কিন্তু বিষয়টা সেরকম নয়। রাষ্ট্রের অবশ্যই দায় রয়েছে। আমরা রাষ্ট্রের কাছে আশা করি তাদের যে সমস্ত যে ইনস্টিটিউট, সমস্ত বিভাগগুলি রয়েছে এই বিষয়ে, তারা আমাদের নজর দিবেন এবং আরো কার্যকর ভাবে এই বিষয়গুলো, লিপি শিক্ষার বিষয়গুলো কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, সেটি অবশ্যই তারা এগিয়ে যাবেন বলে আমি আশা করি। একই সাথে আমাদের নিজস্ব যে প্রচেষ্টা, আমাদের সচেতনতাকে আরো কিন্তু বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নিজের একটা ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। আমাদের নিজ অবস্থান থেকেও আমাদের যা যা করা দরকার, আমাদেরও সেটা করতে হবে। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমার প্রচেষ্টা হয়তো আমার বা অন্যকে প্রভাব করবে না, কিন্তু আমার প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া দরকার। আমার বক্তব্য এতটুকুই। আজকে অনেক সময় হয়ে গেছে। যারা আজকের অনুষ্ঠান দেখছেন ধৈর্য ধরে, তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্যাম রিপন। আজকে আমি আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে বা আগামীতে যারা শুনবেন, আমরা শুধু আজকে মণিপুরী লিপি বা চাকমা লিপি বা চাকমা ভাষা, মণিপুরী ভাষা নিয়ে আলাপ করছি। হয়তো আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা ভাষা গোষ্ঠীর, প্রত্যেকটা ভাষিক জনগোষ্ঠীর সবাইকে নিয়ে আসার, এইরকম করে কিন্তু সময় যেহেতু আমাদের হাতে খুব কম, আর আমরা একমাত্র বিষয়টা করছি, আমি সবাইকে নিয়ে আনতে পারছি না। আমাদের বিষয় অনেক ছিল। তো আগামীতে হয়তো আমরা লিপি বা আমাদের ভাষা নিয়ে আরো অন্যান্য চালাবে, এখানে আবার আমাদের জাতিগোষ্ঠী বা অন্যান্য ভাষাগোষ্ঠীকে নিয়ে আসবো। তো আজকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা, শুভকামনা। আগামীতেও আমাদের সাথে থাকবেন। আমাদের হয়তো আরো মাত্র 2 বা 3টা অনুষ্ঠান হবে। আর এরপরে সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরিমনি, ওখানেও সবাইকে থাকা অনুরোধ করতেছি। এবং আমাদের আয়োজকের পক্ষ থেকে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, হিল রাইটার্স, চিটাগাং হিল ট্রাইবস রাইটার্স ইউনিয়ন, থকবিরি, মণিপুরী মিররের পক্ষ থেকে শ্যাম রিপন এবং শুভজ্যোতি চাকমা দাদাকেও অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের উপস্থিতি আমাদের এই বেশি সমৃদ্ধ করেছে। আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে আজকের লাইভ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা আপনাকে।